আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো। বাকি সবার মতোই। যেভাবে যেমন থাকি। আর আপনাদের সাথে তো আমার বিভিন্নভাবে কথাবার্তা হয় Facebook-এ। এটা ঠিক যে আগে হয়তো সমস্ত কমেন্টের উত্তর দিতাম। কিন্তু এখন হয়তো সমস্ত কমেন্টের উত্তর দেওয়া হয় না। হারিয়ে গিয়েছি বা কদর করি না, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি কিন্তু Facebook-এ একটা পোস্ট দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু অনেক ভাই তো আবার Facebook দেখবেন না স্বাভাবিকভাবেই। তো আবারও এক্সপ্লেইন করি ব্যাপারটা। আমাদের চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ এবং ইউটিউবের যে পলিসি এখন, ওই পলিসিতে আমি মনে হয় না আর কখনো মনিটাইজেশন পাবো। অর্থাৎ অ্যাড রান হবে না। তো মনিটাইজেশনের অন্যান্য আরো কিছু পার্ট থাকে যেমন মেম্বারশিপ বা আরো কিছু জিনিস ও কোনোটাই হবে না আরকি। মনে করেন যে ওদের পার্টনার প্রোগ্রাম থেকে মনে করেন যে আমাকে ৯০ প্লাস ৩০ দিন ১২০ দিনের তো একটা সাসপেনশন দিলই। অ তারপরে ওদের যে পলিসি ফেস দেখিয়ে ভিডিও এডিট করে মানে একটা টেমপ্লেট থাকে তো যে প্রত্যেকটা হরর চ্যানেলেই দেখবেন যে এরকম একটা টেমপ্লেট থাকে। প্রত্যেকটা স্টোরি টেলিং চ্যানেল দেখবেন যে টেমপ্লেট এটাই। ইন্ট্রোর পরে একটা ছবিই থাকবে পুরো ভিডিওতে। আবার কেউ এআই দিয়ে অ্যানিমেশনও দেখায়। ওরাও যাবে। তো মোটামুটি মনে করুন যে মানে আমার টেমপ্লেট বদলানো সম্ভব না। ঠিক তেমনি আমার মনে হয় না যে অন্যান্য হরর শো গুলা তাদের এই টেমপ্লেট বদলাতে পারবে। তারপরেও তাদের ব্যাপার কিন্তু ওটা আমার পক্ষে আর পসিবল না। কারণ আমার পক্ষে একটা কোনো না কোনোভাবে সামনে আসা সম্ভব না আনলেস ওই যে আমি একটা স্বপ্ন শেয়ার করেছিলাম আপনাদের সাথে যে সামহাউ আমার আইডেন্টিটি রিভিল হতে দেখেছি আমি স্বপ্নে। তো ওইটা যেদিন হয় সেদিন হবে। কিভাবে হয় সেটা তো আর আমি জানি না। ওই স্বপ্নে একটা মোমেন্ট আরকি দেখেই বুঝতে পারলাম যে আমার আইডেন্টিটি রিভিল হয়ে গেছে। কারণ মানুষ আমাকে চিনতে পারছিল তখন। তো চেহারা দেখিয়ে আমার পক্ষে ঘটনা বলা সম্ভব না বা পডকাস্ট শেয়ার করা সম্ভব না। এই চেহারা দেখানোর জন্য অনেক সময় ছিল। অনেক। এখনো চাইলে আমি বলতে পারি যে কাল থেকে আমার চেহারা আপনারা দেখতে পাবেন। আমি তখন দেখাই নাই, এখন দেখাবো বলেন। আমার পক্ষে এটা সম্ভব না। কিন্তু ওই যে আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমি ওই মানুষটারও কেয়ার করি যে নীরবে শুনে কিন্তু একটা কথা লিখে না। যদি ৭,০০০ ভিউ হয়, ৭,০০০ ভিউ মানেতে এক ব্যক্তির ২ টা ভিউ কাউন্ট হবে না। YouTube এর ভিউ কাউন্ট করার সিস্টেম আলাদা কিন্তু তারপরও আপনারা শোনেন, আপনারা কমেন্ট করেন না। গত পর্বে যখন নিজের আফসোসের কথাটা বললাম, তারপরও কয়েকজন ভাইকে পেলাম যারা কখনো কমেন্টই করে নাই। তো আমি তো এই মানুষগুলোর পরোয়া করি ভাই, বিশ্বাস করেন। আমার মুখের কথা কিন্তু এক সবসময়। আমাকে আপনি পয়সা দিয়ে কিছু করতে পারবেন না। এই যে এখান থেকে পয়সা দিবে না দেখে আমি চলে যাব না, এরকম না। মানে আমার রাগ বা ক্ষোভটা ছিল এইটা। যে তুমি একটা ডিসিশন চাপায় দিবা, আবার আপিল করলে সেটা গ্রহণও করবা না, দেখবাও না, সিনও করবা না। একই কথা বলবা, তাহলে কি হয় নাকি? আমার মতো আমি তো ছোট্ট একটা মানুষ। আমার চাইতে বড় ক্রিয়েটর যারা আছে তাদেরকেও এইভাবে সাসপেনশন দিতেছে। তাদেরকে তো ৯০ দিনের জন্য দিছে। আমি বার্গেইন করছি দেখে আমাকে এক্সট্রা ৩০ দিন দিছে। তারপরে যখন বলছি যে আমি এটা লিগ্যাল টিমে দেখবো, মানে আমি লিগ্যাল ওয়েতে দেখবো, তখন আবার সুন্দর করে লিখে দিছে যে, "হ্যাঁ, আমাদের লিগ্যাল টিম এখন তোমার সাথে এটা নিয়ে ডিল করবে।" মানে ব্যাপারটা হলো গিয়ে যে এরকম। তো আমরা আগের মতোই শো করব এবং এটা মাথায় রাখবেন যে এই চ্যানেল কখনো মানে মনিটাইজ হবে না আর। কারণ ওদের পলিসি মোতাবেক আমার পক্ষে চলা সম্ভব না। আমি তো ভায়োলেন্ট কোনো কিছু দিতেছি না। আমার ফেস দেখিয়ে আমার পক্ষে ভিডিও করা সম্ভব না। ফেসলেস চ্যানেলগুলো সামনের দিকে চলে কিভাবে সেটাও দেখব আমি আস্তে, আস্তে। তো যদি কখনো মনিটাইজেশন ফেরত পাই সেটাও আমি আপনাদেরকে বলে দেব। কিন্তু আপাতত ১৯০ ১২০ দিন কিচ্ছুই হবে না। কিন্তু এই ১২০ দিন তো আর বসে থাকবো না। আপনাদের সাথে কথা বলব যেটা আমার অভ্যাস। রোববার দিন আমরা আসবো আগের মতো করে এবং রোববার দিন পডকাস্টও থাকবে, ঘটনাও থাকবে। আমি আমার অভিজ্ঞতা সবসময় আপনাদের বলে গিয়েছি। এখনো বলে যাব। আর মরার আগ পর্যন্তও বলে যাব।
যতক্ষণ পর্যন্ত ইউটিউব পার্মানেন্টলি আমার চ্যানেল ডিলিট না করে, বুঝলেন? মানে ইউটিউব যদি পার্মানেন্টলি আমার চ্যানেল ডিলিট না করে, এখন ইউটিউব অনেক সময় চ্যানেল ডিলিট করে। তো এটা আরকি আমি আপনাদেরকে জানালাম। আর মায়ার ব্যাপারটা হচ্ছে, মায়া আপাতত ভৌতিকতা চলবে। কারণ এটা আলিফ ভাইয়ের জিনিস। মায়া আপাতত ভৌতিকতা চলবে এবং আমি মায়াকে যেভাবে আলিফ ভাই না থাকাকালীন অবস্থায় যেইভাবে যে এফোর্ট দিয়েছি ওই এফোর্টেই চালাবো। তো ওইটা ভৌতিকতায় আপলোড হবে। ভৌতিকতাতেই বৃহস্পতিবার মায়ার পর্বগুলা শুনবেন। আর আলিফ ভাই কিন্তু প্রত্যেক মাসের শেষে শেষের এপিসোডটা ওইটা আলিফ ভাই করবে। এর বাইরে অন্যান্য এপিসোডগুলা আমি আপনাদের সামনে আসবে। এছাড়া তার উপায় নাই। আর আমাদের কিন্তু শনিবার দিন রাতের বেলা স্বাধীন মিউজিক অ্যাপে কিন্তু একটা আলাদা শো প্রচার হয়। এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা কিন্তু সপ্তাহে ৩ বার আসি। আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি। আমরা কিন্তু সপ্তাহে ৩ বার আসি। বৃহস্পতিবার, শনিবার আর রবিবার। বৃহস্পতিবার মায়া এখন ভৌতিকতায় চলবে। শনিবার হচ্ছে স্বাধীন মিউজিক অ্যাপে রাত ১১টায়। আর রবিবার মিডনাইট হরর। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন। আমি মিডনাইটে না অনেক ঘটনা শেয়ার করেছি না ছোট, ছোট? এই ঘটনাগুলো আমি এখনো শেয়ার করতে পারি। কিন্তু ঘটনা হচ্ছে কি যে স্বাধীন মিউজিক অ্যাপে ফুল টাইম সময় দিতে হচ্ছে এখন। কারণ আমাদের স্বাধীন মিউজিক অ্যাপে যে ঘটনাগুলো প্রচার হতো রাকিব ভাইয়ের মাধ্যমে, রাকিব ভাই এখন বাইরে, বিদেশে গেছে। তার সেটেল হতে সময় লাগবে অনেক। সেটেল হওয়ার পরে সে ফেরত আসবে। তার আগ পর্যন্ত আমাকে ফুল টাইম দিতে হচ্ছে স্বাধীনে। কারণ স্বাধীন মিউজিক অ্যাপের প্ল্যাটফর্মটাও আমাদের। তো ওইখানে কিন্তু আমরাও কিন্তু আপনাদের জন্যই কাজ করি। আমরাও কিন্তু আপনাদের জন্যই ঘটনা শোনাই। আর কালচক্র কিন্তু চলছে স্বাধীন মিউজিক অ্যাপে। চিল্লার ৮টা পর্ব পরে কিন্তু হিন্দের মাটিতে আগুনের দরজা ওই পর্বটা গিয়েছিল। তারপরে পরে কিন্তু শুরু হয়েছে কালচক্র, যা ৩টা পর্ব কিন্তু শেষ ইতিমধ্যে। ৩টা পর্ব। এবং আমি জানি যে আমি স্বাধীন মিউজিক অ্যাপে কোন ধরনের ঘটনাগুলো দিব। কারণ স্বাধীন মিউজিক অ্যাপে ওই স্কোপটা থাকে যেখানে আপনি একটু মানে বাউন্ডারি ক্রস করতে পারবেন, আবার বাউন্ডারির ভেতরেও থাকতে পারবেন। আপনি ওই পার্সপেক্টিভটা বলতে পারবেন যে পার্সপেক্টিভটা আপনি ইউটিউবে বলতে পারবেন না। তো এটা স্বাধীন থেকে পারবেন। আবার যেইটা আমি মায়াতে পারি না সেটা আবার আমি মিডনাইটে পারি। ৩ রকম জিনিস কিন্তু। তো যদি আপনি মনে করুন যে মানে স্কেলের দিক দিয়ে ১০০% ইনফরমেশন যদি সামহাউ আমরা শেয়ার করি, তাহলে ওইটা মানে কোন প্ল্যাটফর্মে আমরা কি ইস্যুতে করি? ধরুন ১০০% এর মধ্যে সর্বোচ্চ বেশি পার্সেন্ট ডিটেইল শেয়ার হয় কিন্তু মিডনাইটে। এরপরে কিন্তু ডিটেইল শেয়ার হয় হচ্ছে আপনার ইয়েতে, মায়াতে। মায়া আর ভৌতিকতাতে। তারপরে ডিটেইল শেয়ার হয় হচ্ছে আপনার স্বাধীন মিউজিক অ্যাপে। কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপের ঘটনাগুলোর পেছনে একটা মানে অন্য একটা ব্যাপার থাকে। মানে এই ঘটনাগুলো বলার পেছনে অন্য একটা ব্যাপার থাকে। কারণ যখন আপনি মানে একটা মানে স্বাধীন মিউজিক অ্যাপ কিন্তু একটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তো এটাতে তো ফোন পকেটে থাকছে। সাউন্ড আপনি যেকোনো ধরনের সিনেমেটিক সাউন্ড ব্যবহার করতে পারবেন। তো সিনেমেটিক সাউন্ড ব্যবহার করার কারণে আমরা যখন ওই ঘটনাগুলোর ওই অংশগুলো যেগুলো মায়াতে বাদ দিয়ে দিই অথবা মিডনাইটে বলি না, ওই অংশগুলো আমরা নিয়ে আসি। যেমন যে কনভারসেশনটা হয় আমাদের, ওই কনভারসেশনটা আমরা শেয়ার করি। তো ওইটার কারণে কিন্তু ঘটনার ভেতরে একটা পূর্ণাঙ্গ একটা ভাব চলে আসে। যে না পুরো ঘটনাটা এইভাবেই ঘটলো বা এইভাবেই ঘটেছে আসলে। কারণ ওই যে আমরা একটু সেন্সর করি বা ওই যে ওই হয় না যে এক জায়গায় বসে একটা মানুষ একজন মানুষের সাথে কথা বলছে। তো ইনফরমেশন আদান-প্রদানে ১-২ মিনিট সময় চলে যায়। অনেক সময় ১-২ মিনিট সময় কিন্তু অনেক ঘটনা বলার ক্ষেত্রে। তো এটাই আমি আপাতত ওই যে বলেছিলাম কিন্তু একটা কথা রাগ করিয়েন না। যে আমি বলেছিলাম যে আমি ইউটিউবে আর থাকবোই না। কিন্তু ওই যে আপনার পরোয়া করি। যে ভাই বা যেই বোন এই মুহূর্তে শুনতেছেন কিন্তু কখনো কমেন্ট করেন নাই। আর যারা কমেন্ট করেন, আরে ভাই আপনারাও তো একই জিনিস। আলাদা তো কেউ না। আপনারা সবাই আমার ভাই বোন সব। ব্যাস। তো কয়েকটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। কিন্তু তার আগে একটা বিষয় নিয়ে কথা না বললে হচ্ছে না। সেটা হচ্ছে হালাল ইনভেস্টমেন্ট। হালাল ইনভেস্টমেন্ট এক কথায় একটা স্ক্যাম। ১ম জিনিস মাথায় নেন।
হালাল ইনভেস্টমেন্ট এক কথায় একটা স্ক্যাম, একটা স্ক্যাম, একটা স্ক্যাম। আমি আপনাদেরকে কয়েকটা ক্রাইটেরিয়া বলি আগে। ধরুন একজন ডক্টর, তিনি পেশেন্ট দেখার সময় পেশেন্ট দেখেন এবং তার একটা ভিজিট থাকে আলাদা। যে পেশেন্টটা তার কাছে আসছে ভিজিটটার রিজন হচ্ছে এইটা যে ডাক্তার কিছু সময় তার সাথে স্পেন্ড করলো। সে ডাক্তারের কিছু সময় স্পেন্ড করলো ডাক্তারের সাথে। ডাক্তার তাকে কিছু তার যেভাবে তাকে তার রোগীকে ট্রিট করা বা দেখায় সেভাবে তিনি দেখবেন। রোগীর সমস্যা শুনবেন। তো রোগীর সাথে তিনি যত তার তার যে জ্ঞানটা আছে ডাক্তারি জ্ঞান, সেই জ্ঞানটা ব্যবহার করে রোগীকে তিনি হয়তো ইনস্ট্রাকশন দিবেন অথবা সেদিনের জন্য তিনি বাড়ি পাঠিয়ে দিবেন। তো ওইখানে হচ্ছে গিয়ে রোগী একটা ভিজিট পে করছে ডাক্তারকে। বট মানে ডাক্তারের টাইমটার জন্য যে টাইমটা তারা মানে তাদের কনভারসেশনে তার জন্যই আরকি দেওয়া হয়েছে। ওই টাইমটা মানে রোগীর জন্য যে টাইমটা আরকি বরাদ্দ ছিল, এটার জন্য সে একটা ফি পে করে। ঠিক তেমনি আপনি কনসার্ন মানে ওই যে যারা যে করে কি জানি বলো আপনার? ওই যে সাইকো তো মানে সাইকিক যারা না সাইকিক না সাইকিয়াট্রিস্ট তারা আবার যে সেশনগুলো নেয় ওই যে লং টাইম সেশন থাকে রোগীদের সাথে কথা বলার জন্য। এই যে লং টাইম যে সে আপনার পেছনে সময় দিচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হয় তাই সময়ের জন্য। এটা একটা নিয়ম দুনিয়ার। আপনি যখন কেউ আপনার ঘর ঝাড়ু দিবে, ওই যে যিনি হেল্পিং হ্যান্ড, তাকে একটা পেমেন্ট আপনাকে দিতে হবে কাজের বিনিময়ে। আপনি রিক্সায় উঠছেন, গাড়িতে চড়ছেন, এই সমস্ত কিছুর পেছনে আমাদের দুনিয়াবী সমস্ত কাজের পেছনে একটা পে আমাদেরকে দিতে হয়। আপনি কাউকে পে করছেন, কেউ আবার আপনাকে পে করতেছে। আপনি যদি চাকরিজীবী হন, আপনাকে ডেইলি একটা রুটিন মেনে কাজ করতে হয় এবং আপনাকে বসের আন্ডারে থেকে সেই কাজগুলো করতে হয় এবং ওইভাবেই চলতে হয়। তা আপনাকেও বস কিন্তু একটা পেমেন্ট দিচ্ছে। এখন আমরা বিভিন্নভাবে নিজেদের লাইফে কেউই হয়তো খুশি নেই। এমন বলা ভুল, মানে হয়তো আমাদের মধ্যে ম্যাক্সিমামই শান্তিতে নাই। বিভিন্ন রকমের মানসিক চাপে আমরা ভুগি। কিন্তু তারপরে দেখবেন যে এটা হচ্ছে একটা বেসিক সিস্টেম যে আমি এটা করলাম, বিনিময়ে এটা হইল। এখন যিনি রিক্সা চালক, যেমন আমাদের চট্টগ্রামে এবার জলাবদ্ধতা হলো, ওইটা নিয়ে আমি অনেক মানুষের অনেক নটাঙ্কি দেখলাম। নটাঙ্কিবাজদের কথা বাদ। মনে করুন যে জলাবদ্ধতার ভেতরে একটা গাড়ি যে যাচ্ছে, একজন রিক্সা চালক যেটা রিক্সাটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পানির ভেতর দিয়ে তো আর টেনে নিয়ে যাওয়া সম্ভব না। প্যাডেলিং করে তারপরে যতটুকু পেরেছে যাচ্ছে। তো ওইখানে তার কিন্তু একটা মানে ওটা কিন্তু তার একটা কর্ম। তার পেশি শক্তি ক্ষয় হচ্ছে, তার মানসিক শক্তি ক্ষয় হচ্ছে, তার চিন্তা শক্তি ক্ষয় হচ্ছে। ওভারঅল তার সব ধরনের শক্তি ক্ষয় হচ্ছে। বিনিময়ে সে একটা টাকা পাচ্ছে। তো টাকাটা ইনকাম করার জন্য আপনাকে আমাকে কষ্ট করতে হবে, তাই না? এই যে আপনি আমাকে শুনতেছেন, আপনারা কেউ না কেউ এখন ড্রাইভ করতেছেন। আপনারা কেউ না কেউ এখন কোনো না কোনো কাজে ব্যস্ত। আর নাহলে বড়জোর কেউ না কেউ কোনো না কোনো কাজ থেকে সেরে এসে এখন শুয়ে আমাকে শুনতেছেন ঘুমানোর পূর্বে। আপনারা সবাই ওই একটা সিস্টেমের ভিতরে জড়িত। কষ্ট করতেছেন, টাকা ইনকাম করতেছেন। কষ্টের বাইরে টাকা ইনকাম করার কি কোনো ওয়ে আছে? আছে। যদি আপনার জমানো টাকা থাকে, তাতে জমানো টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন। ওইখান থেকে ওরা আপনাকে একটা মুনাফা দিল। বা আপনি কোথাও এমআইএস করলেন। সেখান থেকে আপনাকে মান্থলি একটা স্কিম দিল। অথবা আপনি কোনো না কোনো ফাইন্যান্সিয়াল জায়গাতে আপনি ইনভেস্ট করলেন। তারা একটা রকম আপনাকে দিল। কিন্তু আপনার টাকাটা ওইখানে সেফ থাকতেছে। ১ যদি ব্যাংক না ডুবে। যেমন আমাদের অবস্থা খুব খারাপ। আমরা কিন্তু বিশেষ করে আমি কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক। আমার হালত একদম টাইট করে রাখছে এরা। জানেন তো কি করছে সবাই। তো এইখানে আপনার জমানো টাকাটা আপনি এখানে রাখতেছেন এই ইনস্টিটিউশনের কাছে। রিজন হচ্ছে এটা আপনার সেফটির জায়গা। এখন আপনি যদি আরো এক্সট্রা টাকা কামাই করতে চান, কামাই করতে চান, তখন আপনাকে সেই টাকাটা ইনভেস্ট করতে হবে এক জায়গায়। এখন আপনি যখন টাকাটা ইনভেস্ট করবেন, কোথায় করবেন? বিভিন্ন রকমের পডকাস্টে জ্ঞানী বাবারা আসে। তো এই জ্ঞানী বাবাদেরকে যখন দেখবেন না, তখন তো ভাই যদি আপনার কমন সেন্স না থাকে, তাহলে তো আপনি ট্র্যাপে পড়বেনই। ট্র্যাপে পড়বেনই। কখনো কমন সেন্সের বাইরে চলে যাবেন না যে দুনিয়াতে কষ্টের বাইরে কোনো কিছু পাওয়া যায় না। আপনি যদি চিন্তা করেন যে কষ্ট
মানে কষ্টের বাইরে আপনি বেশি টাকা কিভাবে ইনকাম করতে পারবেন না? ওই যে বললাম আপনি ফিক্সড ডিপোজিট করে রাখেন, আপনাকে তো ন্যূনতম একটা মুনাফা দিতেছে। ওই টাকাটা কিন্তু আপনার কাজে আসবে না। সাপোজ আপনি ৳১,০০,০০০ ফিক্সড ডিপোজিট করলেন, আপনাকে ৳৬৭০ দিল মাসে। আপনার গায়ে লাগবে। কিন্তু ৳৬৭০ র বদলে যদি সেটা ৬,০০০ হয় বা সেটা ১০,০০০ হইতো, তাহলে আপনার জন্য ভালো হইতো না? কিন্তু সেটা তখনই পসিবল যখন আপনি নিজে ইনভেস্ট করবেন বা নিজে সেখানে ব্যবসা করবেন। আপনি আরেকজনের ঘাড়ে দিয়ে দিলেন, সে আপনার হয়তো ২ মাস ৩ মাস ভালোভাবে মূলা ঝুলাই দিল। সরি, ভালোভাবে আপনার মিষ্টি খাওয়াই দিল। শেষে হুট করে একদিন আপনার মূলা ঝুলাই দিল, তখন বুঝবেন মজা কারা হয়। এমনও হইতে পারে আপনার যে রিটার্নটা সে দিল ১ম ৩ মাস বা ৪ মাস, ওইটা আপনারই ৳১,০০,০০০ র অর্ধেক টাকা। সে তো বাকি অর্ধেক টাকা নষ্ট হয়ে গেছে। এবং যখন আপনি ব্যবসায় নামবেন তখন কিন্তু আপনাকে একটা জিনিস বোঝানো হবে যে লস হলে কিন্তু লস নিতে হবে, লাভ হইলে লাভ পাবেন। তো আল্টিমেটলি শুরুতেই লাভ কিন্তু এন্ডে যেয়ে লস হবে। কারণ এইগুলো একটা পিরামিড স্কিমের মতো। মানে যখন একটা মানুষ ইনভেস্ট করে কারোর উপরে, আল্টিমেটলি লুজ হয় তারই, যে ইনভেস্ট করলো এইখানে। এই দুনিয়াতে, এই বর্তমান দুনিয়াতে আপনি আমাকে ৳১,০০,০০০ দিয়ে যদি বলেন যে, "ভাই আমি আপনার ব্যবসায় ইনভেস্ট করলাম।" এই ইকুইটি বিজনেস কিন্তু বাংলাদেশে চলে না। ১ম জিনিস। এই ইকুইটি বিজনেস বাংলাদেশে চলে না। এই রিটার্নের ব্যাপার-স্যাপার বাংলাদেশে চলে না। এইজন্য বাংলাদেশের মানুষজন ব্যবসা-পাতি করতে পারে না। কারণ আমাদের রক্তের ভিতরে এই স্বভাবটা আছে যে আরেকজনের টাকার প্রতি আমাদের অত্যন্ত লোভ আর লালসা বেশি। তো টাকাটা পাইয়া গেলে না ১ম ২ দিন ভাল লাগে আপনারে, ৩ দিনের দিন আপনার খারাপ লাগবে আমার। তখন আমি আপনারে দেখতে পারব না। আপনার টাকাটা আমি নষ্ট করে ফেলবো বা খাইয়া ফেলবো, পরে কমবো যে ভাই লস হয়ে গেছে। এই যে কাজটা আপনি করতেছেন সেটাতে যে এত ক্ষতি হবে। যেমন আমি অনেক ধরনের পডকাস্ট দেখি, যেমন এই ধরনের কোর্স, ওই ধরনের কোর্স, এটা করেন, ওইটা করেন। এমনকি এরকমও পডকাস্ট দেখি যে তারা বিদেশে যায়, বিদেশে জমি কিনে সেখানে ফসল ইয়ে-টিয়ে করতেছে এবং তাদের খুব চরম লাভ হইতেছে। এগুলো স্রেফ বোগাস। কারণ আপনি একটা প্রোডাক্ট। আপনি একটা প্রোডাক্ট, সিম্পলি আপনি একটা প্রোডাক্ট। কালকে যদি আমি দেখেন, আমাদের কোর্স কিন্তু হেভি ইফেক্টিভ। যারা এখন পর্যন্ত সামনের দিকে আগায় গেছেন একদম ৩ জন, তারা কিন্তু এটা বুঝতেছে যে এই কোর্সটা তাদের জন্য কি জিনিস। এটা আমি এটা চাইলে সেল করতে পারি। ঠিক আছে? তো আমি এটা সেল করলাম। সাপোজ ধরেন যে আমি আমার কোর্সটা সেল করলাম ৳১,০০০। তো ৳১,০০০ যদি আমি কোর্সটা সেল করি, তো আমার ওই কোর্সে আপনার ফায়দা হইতেছে। ওই ওই লেভেলের ফায়দা হইতেছে। তো ওই লেভেলের ফায়দা হইলে আপনার ওটা কাজে আসতেছে। কিন্তু আমি যদি আপনার কোর্স সেল করি যে কালকে কিভাবে আপনি ব্যবসা করবেন, কোন মাইন্ডসেটে আপনি ব্যবসা করবেন, কিভাবে কি করবেন না করবেন, তখন কিন্তু আপনি একটা জিনিস, একটা জায়গায় ভুল জিনিস দেখবেন। সেটা হইতেছে কি, যে ওই সে আপনার যে জিনিসটা শিখাইতেছে ওটা অলরেডি মার্কেটে এভেইলেবল। অন্যান্য লোকজন সে ব্যাপারে জানে। যখন আপনি একটা মার্কেটে একটা আইটেম নিয়ে ঢুকবেন, সেখানে আপনার কম্পিটিশন অনেক আগে থেকে বইসা আছে। হয় আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা। আপনি একটা ম্যাচ বক্স মার্কেটে যেয়ে বিক্রি করবেন, ওই ম্যাচ বক্স আপনারটাও মনে করেন হাই-ফাই কোয়ালিটি। পানিতে ভিজলেও জ্বলে। কিন্তু আপনার আগেও আরেকজন বইসা আছে মার্কেটে। তারা আপনি কেমনে সরাবেন? সে মার্কেট ক্যাপচার করে রাখছে তার সিস্টেম অনুযায়ী। দেখা গেল যে সে হয়তো দোকানদার ম্যাচ বিক্রি করতেছে ৳২ প্যাকেট। সে দোকানদারের কাছে মালটা বিক্রি করতেছে ৩০ পয়সায়। আমি জাস্ট এমনি বলতেছি। তো এই ৳১.৭০ মার্জিন সে কেন ছাড়বে? যেখানে আপনি যেটা নিয়ে যেতেছেন সেটা ৳৫০ পয়সারও বেশি দাম। কারণ সে মাস প্রডিউস করতেছে, তার কাছে সে ক্যাপাসিটি আছে। সে চাইলে ন্যূনতম মার্জিন করতে পারে 0.1 পয়সা। তাতেও তার একটা লাভ থাকবে। লস হবে না। কিন্তু সেটার সাথে আপনি তো কম্পিট করে উঠতে পারবেন না। তো যেই কোর্সগুলা তারা দেয় ওগুলো মার্কেটে দেখবেন এভেইলেবল। আপনি যখন মনে করতেছেন যে আপনি ২০-২৫ হাজার দিয়ে একটা কোর্স কিনবেন, কোর্স কেনার পরে আপনি ব্যবসায়ী হয়ে যাবেন, তা হয় না। বাংলাদেশে যতজন ব্যবসায়ী দাঁড়ানো, এদের মধ্যে থেকে ম্যাক্সিমার উপরে ম্যাক্সিমাম ছোট থেকে বড় হইছে। কেউ মুখে স্বর্ণ নিয়ে বড় হয় নাই। এখন তারা স্ট্রাগল করছে। তারা স্ট্রাগল করে বড় হইছে এবং স্ট্রাগলের মানেটা বুঝে।
তো যখন আপনি এই সমস্ত কোম্পানিদের অরিজিনাল মালিকদের সাক্ষাৎকার দেখবেন বা তাদের বিহেভিয়ার দেখবেন, তাদের বিহেভিয়ার যে আমার আপনার মতো মাটির মানুষের মতো বিহেভিয়ার। কর্পোরেট কর্পোরেট ধাঁচ নিয়ে তারা কথাবার্তা বলে না। কিন্তু পরবর্তীতে তাদের সন্তানরাই যারা কোম্পানির পরবর্তীতে ডাইরেক্টর হইছেন বা এমডি হইছেন, তাদের দেখবেন যে কর্পোরেট ধাঁচ আছে তাদের ভেতরে। কিন্তু এই কর্পোরেটটা দাঁড়াইছে ওই বাবার মেহনতের উপর, ওই ব্যক্তির মেহনতের উপরে। তো যেই মার্কেটটা এই কোম্পানি ক্যাপচার করে রাখছে, সেখানে আপনার মতো একটা নতুন লোক ১ম দিন যেয়ে সাস্টেইন করতে পারবেন না। আবার ওই কোম্পানির অনেক রকমের পলিসি আছে। যেমন সে দোকানদারের কাছ থেকে হয়তো এই সপ্তাহে পুরোটা বাকি রাখছে টাকাটা। দোকানদার বলছে, "আমি এই সপ্তাহে বিল দিতে পারব না।" কোম্পানি বলছে, "ঠিক আছে। কিন্তু আপনার ইমিডিয়েট টাকা লাগবে। আপনি হলো গিয়ে মাত্র শুরু করছেন। আপনি কিভাবে আপনার চালানের পুরো টাকাটাই দিয়ে দিবেন বাকি? যে সেল করে টাকা দিবো, এটা কি হয়? সাস্টেইন করতে পারবেন?" ঠিক তেমনি আপনি যদি চিন্তা করেন যে আপনি কোথাও জমি ভাড়া নিয়ে কাজ শুরু করবেন, আপনি জমি ভাড়া নেন, সমস্যা নাই। এখন আপনি কোন ব্যাপার নিয়ে কাজ করবেন? আপনি হযবরল করে ফেললেন যে একসাথে পুকুর করবেন, একসাথে এইটা করবেন, একসাথে ওইটা করবেন, হযবরল হয়ে যাবে। আপনার কোনো কিছু ঠিক হবে না। আমরা আজকে মনে করুন যখন এই যে কাল্টিভেশন এর ভেতরে আমরা যখন ঢুকবো, আমাদেরকে তো ন্যূনতম ধারণা রাখা লাগবে যে ফসলি জমিতে কিভাবে কাজ করতে হয়, কোন ফসলে কিরকম ট্রিটমেন্ট। আপনার কি এমনি, এমনি মনে হয় যে একটা মরিচ গাছ লাগায় দিলাম, তারপরে মালচিং করে দিলাম, ব্যাস মরিচ ফলবে? না রে ভাই, এগুলোর পেছনে মেহনত করতে হয়। তো এই মেহনতগুলো করে আপনি আপনার যে ব্যবসাটা দাঁড় করাবেন, ওই ব্যবসা আপনার ইজিলি সাথে লাভ দিবে না। ওই হার্ড ওয়ার্কটার পরে ধীরে যেয়ে আপনি আপনার লাভের দিকে আগাইতে থাকবেন। কিন্তু আপনাকে অনেক ধরনের লসের দিকেও তাকায় থাকতে হবে। যেমন মৌসুমের উপরে, ঋতুর উপরে তাকাইতে হবে। প্রচণ্ড গরমে ক্ষতি হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টিতে ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিগুলো পোষায় ওঠার ব্যবস্থাও তো আপনাকে করতে হবে। তো আপনি যখন ওই ক্ষতিগুলোর ব্যবস্থা আপনাকে পোষায় নিতে হবে, তো আপনি এই ব্যবসার মধ্যে হুট করে নামবেন কিভাবে? যে আপনি একটা জমি বর্গা নিলেন, ব্যাস মাছ চাষ শুরু করে দিলেন। না জেনে না বুঝে কিভাবে করবেন? ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, সবকিছু নষ্ট। আপনি বাজারের ব্যাপারে জানেন না, ফিডের ব্যাপারে জানেন না। মানে আমি তোকে উদাহরণ বুঝাইতেছি। উদাহরণস্বরূপ, আপনি কিচ্ছু বুঝবেন না। ব্যাস আপনি নেমে যাবেন। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন একটা ক্রোকারিজ শপ। আমি আবারও বলি, ক্রোকারিজ শপ মানে যে সমস্ত শপে হাঁড়ি-পাতিল থেকে শুরু করে প্লাস্টিকের আইটেম বিক্রি হয়। ওই যে দৈনন্দিন ঘরের কাজে যা লাগে। তো মনে করুন যে প্লাস্টিকের আইটেমগুলো বিক্রি হয়। মনে করেন ওয়ারড্রোব থেকে শুরু করে বেঞ্চ পর্যন্ত সবকিছুই। তো এখানে আপনি বইসা আছেন। দোকানদারের সাথে আপনার পরিচয় ভালো। দোকানদার কিন্তু আপনাকে একটা মানে দোকানে কিন্তু সেল হইতেছে। দোকানদার আপনারা বলবে, "ভাই আরে এখানে ইনভেস্ট করলে অনেক লাভ। আমার তো টাকা পয়সা একটু কম। আমি যদি আরো একটার এক মাল উঠাইতে পারতাম। ভাই দেখেন মাল বিক্রি করে ৳৭০-৮০ ৳১০০ মার্জিন পাই। অর্থাৎ সারাদিনে ৳১০,০০০ লাভ হয় আমার।" এই মার্জিনটা সে আপনাকে দেখাবে এবং বোঝাবে যে এখানে যদি আমি আরেকটার এক মাল কিনতে পারতাম, আমার কাছে তো টাকা নাই, অনেক ভালো হইতো। থাকলে দেন না, আপনার লাভ দিব। আপনি তো তখন ওই ফলে ট্র্যাপ করবেন। কারণ তার ওইখানে ওই সময় যে মালটা প্রয়োজন, যেই টাকাটা প্রয়োজন, কোনো না কোনো সেন্সে তার টাকাটা প্রয়োজন। সে কিন্তু সারাদিনে যথেষ্ট ব্যবসা করতেছে। তার ওই র‍্যাক এমনি খালি থাকার কথা না। তারপরেও সে তার নিজস্ব একটা প্ল্যান তো অবশ্যই আছে। এখন আপনার টাকা দিয়েও যদি সে র‍্যাক ভরে, আপনার টাকা আপনারে দিবে, ওই লাভ তো সে দিবে। কিন্তু আস্তে একটা সময় যখন আপনি বড় ইনভেস্ট করে ফেলবেন, দেখবেন যে এটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। এই যে আপনি কোন রকম কারণ ছাড়াই যে একটা জায়গায় টাকা-পয়সা লাগাবেন বইসে থাকা অবস্থায়, তখন আপনার টাকাটা চলে যাওয়ার সম্ভাবনা 98%। কারণ কি জানেন? আপনাদেরকে পেছনে যেতে হবে। সবার আগে একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হইতেছে এই দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিসসালামকে পাঠানোর পরে এখন পর্যন্ত এই দুনিয়ার মানুষ অতীতে কি করছে, কিভাবে জীবিকা নির্বাহ করছে। কেউ বইসা কিন্তু খায় নাই। ইভেন রাজারাও বইসা কিন্তু খাবার খাইতে পারবে না। খাইলে তার গোলার ধান শেষ হয়ে যাবে। তো বইসা খাওয়ার কোনো সিস্টেমই নাই। ঘরে বসলাম, স্বর্ণ কিনলাম। স্বর্ণের দাম আজকে আপ ডাউন হয়, আপ ডাউন হয়, আপ ডাউন হয়। এই আপ ডাউন হইতে একসময় দেখবেন যে আপনার চালানি নাই। মনে হইতেছে যে স্বর্ণের দাম বাড়বে। বাড়ুক। হয়তো আপনি আজকে লাভ বের করে নিতে পারছেন, কিন্তু আরেকজন লাভ বের করে নিতে পারবে না। ঠিক আছে?
আরেকজন লাভটা বাইর করে নিতে পারবে না। ঠিক তেমনি ধরেন আপনি শেয়ার বাজারে টাকা লাগাইলেন। আপনি খুব ভালো করে জানেন যে বাংলাদেশের শেয়ার বাজারটা কিভাবে ম্যানিপুলেটেড। তো মনে করেন যে আপনি ঠিকই ওই যে ২ নাম্বারি বইতে টাকাটা ইনকাম করলেন, অল্প করে টাকা নিজের চালান কোনো রকম বাঁচানোর চেষ্টা করলেন। আপনার কাছে মনে হয় যে আপনার এই হালাল ইনকাম এগুলা আপনাকে দেখানো হবে যে এই যে হালাল ইনকামের দিকে আসেন, আপনি এই ব্যবসা করেন, ওই ব্যবসা করেন, এইখানে ইনভেস্ট করেন, ওইখানে ইনভেস্ট করেন। আপনাকে বোঝানো হবে যে আপনারা ইনভেস্ট করেন না দেখে এই অবস্থা। কিন্তু কথা হইতেছে ভাই, এই যে জাত, এই যে বাংলাদেশী যে জাত, এই জাত এমনিতেই চোরের জাত। এই জাত কেউর এক পাইলে জীবনও সেটারে ছাড় দিবে না। আর যত কিছুই কর না কেন, আপনি আশা করবেন যে উনি আমারে হালাল ইনভেস্ট দিলে আমি ভালো ব্যবসা করতে পারবো। আপনি আসলে ওই নিয়তে ব্যবসা করতে নামেনই নাই। আপনি আরেকজনের পয়সার দিকে তাকায় আছেন। নিজে কিছু করতে পারেন নাই। কারণ আপনার ওই ক্যাপাবিলিটি ওই জায়গাতে অতটুকুই। কারণ আপনি ওই ক্যাপিটালটা যোগ করতে পারতেছেন না। কিন্তু আপনি যখন টাকাটা হের কাছ থেকে নিবেন, সাপোজ দেখা গেল যে আপনি আমার কাছ থেকে ৳১০,০০০ নিয়ে এটা ব্যবসা শুরু করতে চাইতেছেন। ওই ৳১০,০০০ ফেরত দেওয়ার জন্য আপনার ২ টা মাস সময় দরকার। ওই ২ টা মাস পরে যখন আপনি আমার ওই ৳১০,০০০ ফেরত দিবেন, তখন কিন্তু আপনি স্যাটিসফাইড থাকবেন ওই ব্যবসাটার উপরে, যে ব্যবসাটা আপনারা ৳১০,০০০ রিটার্ন দিতে পারছে, যেটার কারণে আপনি তাকে চালানটা ফেরত দিতে পারছেন। মানে আমাকে চালানটা ফেরত দিতে পারছেন। এখন আপনার টাকা, আপনার ব্যবসা সবকিছু আপনার। এখন আমি যদি আইসা বলি যে, "আমি তোমার ৳১০,০০০ দিছি না? এখন তুমি তোমার ব্যবসার এই পার্সেন্ট আমারে দাও।" ওটা তখন আপনার গায়ে লাগবে। আপনি দিবেন না। আপনি দিবেন না। ইভেন আপনি টাকা না নিয়ে বলবেন যে, "তুমি এখন ৳১০,০০০ ব্যবসা এখন ৳১,০০,০০০ হইছে, তাইলে তুমি আমারে তোমার পুরা চালানি ওই সময় আমার ছিল, তাও তুমি আমার অর্ধেক দিয়ে দাও।" আপনি মানবেনই না তখন। এবং যেটা আমার মেহনতের। এক্সাক্টলি। যেটা আপনার মেহনতের, সেটার সাথে আপনি আরেকজনের সাথে কিভাবে সেটা আপনি শেয়ার করবেন কন? সেটা তো আপনি কামাই করে নিছেন, সেটা তো আপনি আর্ন করে নিছেন। তো যে ব্যক্তি আপনার সাথে আপনাকে ইনভেস্টমেন্টের হিসেবে আপনাকে কিছু টাকা-পয়সা দিতেছে, সেই ব্যক্তির টাকা-পয়সা আপনি ডুবাই দিতে পারেন যেকোনো সময়। এই যে আপনি বলতেছেন লাভ বা লস। ধরেন যে আপনি এই মুহূর্তে ১০০ জন মানুষের টাকা-পয়সা নিয়া আপনি খুব বিশ্বস্ত জায়গায় ট্রেড করতেছেন। কিন্তু আপনার টাকাটা ডুবে গেল। ডুবে গেল। রিস্ক ফ্যাক্টর ছিল অনেক, কিন্তু টাকাটা ডুবে গেল। তখন কি করবেন? ১০০ জনের লস। লস তো হইলই। আর আমাদের দেশের মানুষ ওই যে বললাম যে টাকা পেলে পরে ভুলে যাবে। ভুলে যাবে তো। যেমন আপনি আমারে টাকা দিছেন, ব্যবসা করবো আমি ৳১,০০,০০০ র। মানে আপনি আমারে ৳১,০০,০০০ দিছেন। ১ম ৫ মাস আমি আপনারে রিটার্ন দিলাম ১০,০০০ কইরা, ৫০,০০০ গেল। পরের মাসের দিন আমি করলাম, ভাই ব্যবসা তো লস হয়ে গেছে। এখন আপনি দেখতেছেন আপনার ৳৫০,০০০ আসছে, বাকি ৳৫০,০০০ লস হয়ে গেছে। কিন্তু আসলে আপনার ৳৫০,০০০ তো লস হয়েছে ঠিকই। ওই লোকের ৫০,০০০ লাভ হয়ে গেল। এটা বুঝে উঠবেন কিভাবে? কারণ আমি যে ফ্রড, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনারে বোঝানো হবে যে আপনি এই হালাল ব্যবসায় ইনভেস্ট করেন। কিন্তু আমি আপনাকে বলি, ঘরে বসে থেকে কেউ যদি ইনভেস্ট করে বড়লোক হইতে পারত, তাহলে দুনিয়াতে এত মানুষের এত কর্ম করতে হইতো না। ইভেন ইলন মাস্ক, সে যে এখন ১ নাম্বার ধনী, হয়তো সে ১ নাম্বার ধনী। তার নিজের উত্থানটা কিরকম সেটাও তো আপনার দেখা দরকার। তো প্রত্যেকটা মানুষ যে আজকে বড়লোক হইছে, সে হয়তো ৳১০ দিয়ে ব্যবসা শুরু করছে, ৳১০০ দিয়ে ব্যবসা শুরু করছে, ৳১,০০০ বা ৳১০,০০০। ইভেন আমি একজনকে চিনি যে মাত্র ৳১০,০০০ দিয়ে, মাত্র ৳১০,০০০ দিয়ে যে ব্যবসায় সে নামছে, সেই ব্যবসায় আজকে সে আল্লাহর অশেষ রহমতে সাস্টেইন করতে পারতেছে। সে মনে করেন যে ১০-১২ জন ওয়ার্কারও চালাতে পারতেছে এবং নিজের পরিবারকেও সে চালাতে পারতেছে। সে তার ওই যে ছোটখাটো ফ্যাক্টরি সে চালাতে পারতেছে। কিন্তু এই ৳১০,০০০ ইনভেস্ট সে যখন করছে, সে কিন্তু নিজের টাকা দিয়ে ইনভেস্ট করছে। ৳১০,০০০ দিয়ে সে এই ব্যবসা শুরু করছে। শুরুর দিন থেকে সে মার্কেটিং করছে নিজে, আজ পর্যন্ত তার মার্কেটিং সে নিজে করে। সমস্ত কিছু সে নিজে করছে। কিন্তু সে যদি আরেকজনের কাছ থেকে ৳১,০০,০০০ নিত, নেয়া যদি নিজের ব্যবসাকে আরেকটু এক্সপ্যান্ড করত, মনে করেন যে আরো অনেক মালামাল উঠাইলাম, এবং সেই লোককে সে যদি ওই ৳১,০০,০০০ থেকে যখন মাস ২ এক পরে যদি শুধু ৳১,০০,০০০ ফেরত দেয়, তখন সেই লোক বলবে না যে, "তুমি তো আমার টাকাটা ১ মাস ২ মাস রাখলা তোমার কাছে। তুমি আমারে তো কিছু দিলা না।" তখন এই কথাটা যখন সে শুনবে, তখন কিন্তু সেটা তার গায়ে লাগবে। কারণ ওই ইকুইটি সিস্টেমে সে কিন্তু টাকাটা নেয় নাই তার কাছ থেকে। সে কিন্তু টাকাটা নিছে যে, "আপনারা ইনভেস্ট করেন বা আমারে দেন, আমি একটু ব্যবসা করি। আমি আমার ব্যবসাটা বড় করি।" কিন্তু এইটা কিন্তু নৈতিকভাবে
ওই লোকও কিন্তু আপনার ব্যবসা কিন্তু ওই সময় ভাগীদার হয়ে পড়ছে, তাই না? সে আপনার সাথে ইনভেস্ট করছে, সে আপনাকে টাকা পয়সা দিয়েছে নৈতিকভাবে। মনে করেন কাগজে দলিল-মলিল নাই, কোনো কিছু নেই বা মুখের কথা সবকিছু বাদ। তো আপনি তখন তাকে সেই টাকাটা দিতে চাবেন না, যেটা সে ডিজার্ভ করবে। দিতে চাবেন না। আবার অনেক সময় এমনও হইতে পারত যে সেই ব্যক্তি ওই যে সে তার কাছ থেকে ৳১,০০,০০০ নিয়ে তার বিজনেসটা এক্সপ্যান্ড করছে, সে তখন তাকে ওই ৳১,০০,০০০ সাথে হয়তো আরো কিছু টাকা বেশি দিয়ে বলল যে, "দেখেন আপনার কারণে আমার বিজনেসটা এক্সপ্যান্ড হইছে, আমার লাভ থেকে কিছু অংশ করে শেয়ার করলাম।" কিন্তু কয়জন করবে? ওই ব্যক্তি কোনো না কোনো দিন ঠিক কারেক্ট টাইমে যেয়ে ধরাটা খাবে। ব্যবসার লাভ লস দুইটাই চলবে এবং ওই ২ টা পদ্ধতিতে কিন্তু আপনাকে আগাইতে হবে। কিন্তু আপনাকে ওই রিস্কটাও নিতে হবে, তাই না? যে আমার ইনভেস্টমেন্টটা যদি আমি যে লাগাইতেছি, আমার একটা রিস্ক লস হয়ে যেতে পারে। কিন্তু আপনি ওই ব্যবসার দিকে তাকায় দেখতেছেন, তারপরে দিতেছেন। কিন্তু এখন যখন আপনি ওই হালাল ব্যবসার কথা শুনবেন, হালাল ইনভেস্টমেন্টের কথা শুনবেন, আপনি যখন কারোর মুখ থেকে শুনতেছেন হালাল ইনভেস্টমেন্ট, সে কিন্তু একজন পডকাস্টার। সে কিন্তু একটা শোতে এসে বগর, বগর করতেছে। সে কিন্তু আপনার বাসায় যায় নাই। সে কিন্তু আপনার অফিসেও যায় নাই। সে উল্টা আপনারে কইতেছে, "আমি এখানে বইসা আছি, তোমরা টাকা পাঠাও। ব্যবসা করো, তুমগো টাকা দিয়ে ব্যবসা করবো, লাভ হইব, তুমগোরও লাভ দিবো।" কথা হইতেছে এই ফাত্রামি। আর এই ফাত্রামিতে ফল করবেন আপনি। আর এই ফাত্রামির মধ্যে পা দিলে আপনার ব্যবসাটা শেষ। আপনার টাকা ইনভেস্টমেন্ট শেষ। কিচ্ছু আসবে না, কিচ্ছু না। কোনো কিচ্ছু ফেরত আসবে না আপনার। কারণ আপনি চাকচিক্য দেখবেন। আপনি তার কথায় হয়তো কনভিন্স হয়ে যাবেন। তার স্মার্টনেস বা তার ওই ধরনের কথাবার্তার ধরন আপনার কাছে হয়তো বেটার লাগবে। কিন্তু যেই মুহূর্তে আপনি টাকাটা দিছেন, আপনার টাকাটা শেষ, পানিতে পড়ে গেছে। আপনি টাকাটা যদি তাকে দেন এবং ইভেন একদিন পরে যদি তার কাছ থেকে টাকাটা ফেরত চান, টাকাটা আপনি একদিন পরে ফেরত পাবেন না কখনোই। কখনোই না। তো আপনি যখন দেখবেন যে এই অমুক জায়গায় হালাল ইনভেস্টমেন্ট করেন। এখন হালাল শব্দটা ব্যবহার করার পেছনে রিজন কি? ওই যে ইনভেস্ট করতে গেলে মাইর খাওয়ার চান্স থাকে অনেক বেশি 80% টাইমে বা 90% টাইমে। তো আপনি যখন হালালের কথা শুনবেন, তখন মাথার মধ্যে কিন্তু অনেক আগে থেকে একটা ডোপামিন ফিট হয়ে আছে। যে লাভ আর লস আছে হালালের ভিতরে। তো আপনি ইমোশনালি রেডি হয়ে আছেন যে আমার লস হইতে পারে। ওইটা যাই না শুনে আপনি টাকা দিতেছেন। টাকা দেওয়ার পরে আপনি মাইরটা খাইতেছেন। তো আপনি হাইটটা একদম সোজা হাইটা যে ট্র্যাপে যেয়ে পড়তেছেন। হালালের ট্র্যাপে। কারণ ওই যে মাথার মধ্যে ফিট করা আছে যে মানে হালাল হারাম, মানে হালাল ব্যাপার, লাভ লসের ব্যাপার, এটাকে আমার মাইন্ডে নিতে হবে, তো লস আমার হইতে পারে। তো হাইটা গেলেন, লস হয়ে গেল এবং আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। আরে আমি তো ওইভাবে গেছিলাম, লস হয়ে গেছে। আপনি কি রিপোর্টটা দেখছিলেন, অডিট করছিলেন, কোনো কিছু চেক করছিলেন? লস হইছে না লাভ হইছে? আপনার টাকা কি আদতে ইনভেস্ট করছিল? এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, কিচ্ছু আপনি জানতে পারবেন না। জাস্ট আপনার টাকাটা শেষ হয়ে গেছে। বুঝাতে পারলাম? কিন্তু তার মানে এই না যে আপনি যে আবার করবেন, মানে হারামে যে ইনভেস্ট করবেন, না, প্রশ্নই আসে না। আবার টাকা ফালা রাখবেন সেটাও না। মানে আপনি ধরেন আমাদের যে প্রচলিত ব্যাংকিং সিস্টেম, পুরো দুনিয়াতে যে ব্যাংকিং সিস্টেমটা কাজ করে, এটা তো পুরোটাই হারাম। আপনি ফিক্সড ডিপোজিট রাখেন, এমআইএস করেন, যেটাই আপনি করেন না কেন, আপনি যেই সিস্টেমে টাকাটা পরবর্তীতে মুনাফা হিসেবে পাচ্ছেন, সেটা ইসলামিক ব্যাংক হোক বা যেটাই হোক, তাদের শরিয়া বোর্ড বলতে কোনো বোর্ড নাই, জাস্ট একটা পদবিতে একটা লোক বসে থাকে, ব্যাস এইটুকুই। তো আপনি মনে করেন যে পুরো টাকাটাই হারাম, যেটা আসতেছে প্রফিট হিসেবে। কারণ বসে থাকা কোনো টাকা যদি আমি পাই, ওই টাকাটা হারাম। তা আমাদের মধ্যে আবার আম ওই অপশনটা থাকে যে আমি আসল টাকাটাই আমার থাকুক, যেহেতু আমার ওইটা একটা সেফটির ব্যাপার স্যাপার আছে। তা আমি ওই হারাম যেটা আসতেছে প্রফিট, ওইটা আমি দান খয়রাত করে দিতে পারি। কিন্তু সওয়াবের আশায় না। সেটা করা যায়। যেমন সেটার ব্যাপারে ওলামাদের রায় আছে ভালোই। তো মনে করেন যে আমাদের মতো অনেক মানুষ আছে এই কাজটা করে। কারণ তার মূল টাকাটা ওখানে সেফ থাকা দরকার আছে। কারণ ঘরে রাখা যায় না। তো সে তার ওই প্রফিটের টাকাটা ওটা ওয়েস্ট অফ মানি, কারণ ওটা সুদ। ওইটাতে সে দান খয়রাত করে সওয়াবের মানে পারে। মানে কোনো সওয়াবের আশা করে না। যেমনটা আমি নিজেও। মানে মানে ওইভাবেই করি। কারণ এটা তো আপনি ঘরে রাখতে পারবেন না। এটা পসিবল না। কিন্তু এর বাইরে আপনি যখন ইনভেস্ট করবেন, ধরেন আপনারা ১০ জন মিলে একটা বাস কিনলেন। ধরেন আপনারা ১০ জন মিলে একটা গাড়ি কিনলেন। ধরেন আপনারা ১০ জন মিলে একটা ফ্ল্যাট কিনলেন।
ধরেন আপনারা ১০ জন মিলে একটা কাজ করতেছেন, এইটা করেন। এমন না যে আমি বইসে আছি, আপনি আমাকে ইকুইটি হিসাবে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন। আর আপনি এখানে ওয়েট করবেন যে আমি আপনাকে প্রফিট মার্জিন দেখাবো বা এইটা করবো না, না, এটার মধ্যে বাদিয়েন না ভুলেও। পুরো পৃথিবীতে স্ক্যামারে ভরা এখন। পুরো দুনিয়াতে। কালকে আমি স্ক্যামার হইতে পারি। বুঝাইতে পারলাম? কারণ স্ক্যামারেরও একটা ফেস লাগে, যে ফেসটা পজিটিভ ফেস হইতে হয়। মানে ফেসটা পজিটিভ হইতে হয়। ফেসটা যদি পজিটিভ না হয় ১ সেকেন্ড, আমার মনিটরের আলো অতিরিক্ত বেড়ে গেছে হুট করে। হ্যালো? শোনা যায়? দেখি তো। হ্যালো, হ্যালো 1 2 3 হ্যাঁ, শোনা যায়। সরি। কারণ আমি ওই যে বলছি না যে আমি পজ নিই না বা কাটি না পডকাস্টের ব্যাপারে। তো কোথায় ছিলাম? ও হ্যাঁ, মনে করেন স্ক্যামারেরও একটা ফেসের দরকার পড়ে। আর স্ক্যাম, স্ক্যামার ওই সেফলি পজিশনই করে ইদানিং। কোনো স্ক্যামার মনে করেন যে এমনভাবে স্ক্যাম করে না, যে যেভাবে স্ক্যাম করলে আপনি তাকে ধরতে পারবেন। আপনি হয়তো পাবলিক প্রেশারে ২-১ টা মামলা হইছে, অ্যারেস্ট করতেছেন, কিন্তু অ্যারেস্ট করেন আপনি, সমস্যা নেই। যখন কোর্টে যাবে তখন বিচার হবে ল হিসেবে। তো লতে যদি প্রভিশন থাকে বা নিয়মকানুন থাকে বিভিন্ন রকমের, ওগুলো এপ্লাই করে তারা জামিন নিয়ে ইজিলি বেরিয়ে আসতে পারে। অজামিনযোগ্য তো ব্যাপার-স্যাপার না, তাই না? তো মনে করেন যে স্ক্যামার ওইভাবে বাইরে আসে। আর বাংলাদেশের বিচার ব্যবস্থা তো আলহামদুলিল্লাহ। আমার আজকে একটা ঘটনা ঘটুক, মরার পরেও আমি বিচার পাবো না। ব্যাপারটা হলো গিয়ে যে এরকম। আর বিচারপতিদের পাওয়ার আবার বেশি। বুঝেন না কেন? যে একটা ইনসিডেন্ট হইছে না বাংলাদেশে, এক বেডি এক গার্ডিয়ানেরে কি করছিল মনে আছে? এক বেডি, তো যাই হোক ওগুলো বলে লাভ নেই। তো মানে আপনি যখন ইনভেস্ট করবেন, ওই ইনভেস্টটা আপনি জাস্ট ঘরে বসে টাকা দিয়ে দিলাম, সে ব্যবসা করবে, এরকম কইরেন না। নিজে ইনভলভ থাকেন, নিজে সবকিছু করেন। ১০ জন মিলে একটা গাড়ি কিনেন, ১০ জন মিলে ফ্ল্যাট কিনেন, যেটাই করেন না কেন মানে সলিড ওয়েতে করেন। ঘি বিক্রি করেন, বাদাম বিক্রি করেন, এটা আপনার ব্যাপার। করেন। কারণ ব্যবসাকে সবচাইতে বেশি উৎসাহ দেওয়া হইছে, চাকরিকে না। যেমন মনে করেন যে ৯টা থেকে ৫টা পর্যন্ত চাকরি করলেন। আমরা তো দেখি যে ব্যাংকে সাপোজ ধরেন ব্যাংকে যে চাকরি করতেছে তারা ১০টা থেকে ৫টা পর্যন্ত চাকরি করে। কথার কথা। এখন তো ব্যাংকিং আওয়ার ৩টা পর্যন্ত। তো মনে করেন যে তারা ৫টা পর্যন্ত চাকরি করে। আপনি দেখতেছেন কি ৯টা থেকে ৫টা, অর্থাৎ আনুমানিক ৭-৮ ঘন্টার মতো ডিউটি। কিন্তু তাদেরকে আরো অনেক কাজ করতে হয়। তারা বের হয় আরো অনেক ঘন্টাখানেক পরে অফিস থেকে। তো অনেক হিসাব-নিকাশ দিয়ে সবকিছু ফিল আপ করে ওই তাদের যে নিজস্ব নিয়মকানুন থাকে সফটওয়্যারে, ওই সমস্ত কিছু ইনপুট দিয়ে তারপর তাদেরকে ওইখান থেকে বেরোতে হয়। সমস্ত হিসাব-নিকাশ ক্লিয়ার করে। কখনো কোনো অফিস রাত ৯টা পর্যন্ত কাজ করে আমি দেখছি। তো আপনি চাকরি করলে হবে কি যে আপনার মানে আপনি একটা ফিক্সড ইনকাম পাবেন, এটা সত্যি কথা। কিন্তু আপনার দ্বারা আরো মানুষের রিজিকের উছিলাটা তৈরি হবে না। যেমন আল্লাহ আপনার বরকত দিয়ে অনেক বড় একটা স্পেসে নিয়ে যেতে পারেন, ঠিক তেমনি আল্লাহ কিন্তু আবার আপনার উছিলায় অনেক মানুষের রিজিকের ফয়সালা করে দিতে পারবেন। যেমন ধরেন যে ওয়ার্কারটা আপনার আন্ডারে কাজ করতেছে, ওই লোকের রিজিকের উছিলায় কিন্তু আপনার এই অফিসটা বা আপনার এই কাজটা, এই ব্যবসাটা। তো এতে হইতেছে কি যে এটাও ঠিক যে আপনি চাকরি করতেছেন আরেক কোম্পানি আন্ডারে, সেই কোম্পানিও তো আপনার ওসিলা হয়ে যাইতেছে রিজিকে, সেইটাও ঠিক। কিন্তু আবার আপনি এটা চিন্তা করে দেখেন, যদি আপনাদের আরো ১০ জন এড হইতো এখানে, ওই কোম্পানি থেকে একজন বাদ হইলো, সে একজন আপনি। কিন্তু আপনি বাদ হওয়ার পর আরো ১০ জন এড হয়ে গেল মানে আপনার দ্বারা, সেটাও তো একটা ব্যাপার-স্যাপার। উল্টাপাল্টা প্রশ্ন করে যেকোনো ব্যাপারকে কাউন্টার করা যেতে পারে, যেকোনো কথাকে কাউন্টার করা যেতে পারে। কিন্তু সেটা মূর্খতা। মানে আপনি হয়তো আমাকে বলতে পারেন যে, "আমি আমার সাদা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে নামবো আন্দাজেই।" তো আমারও তো কোম্পানি উ রিজিক ওই উছিলা হিসেবে আসতেছে। হ্যাঁ ভাই, এখন আপনি কোম্পানিতে কাজ করে ৮০ টাকা বেতন পাইতেন। এখন নিজে মালিক হয়ে যাবেন, নিজে মালিক হওয়ার হিসাব একটা, নিজের ব্র্যান্ডের হিসাব একটা। প্লাস আপনি ৮০ টাকার বদলে এখন ১৬০ টাকা পাইতেছেন। প্লাস আবার আপনার নিচে কিছু ৫৯ জন কাজ করতেছে। এখন হীনমন্যতায় যদি গোলামি করতে চান, এতে কোনো দোষ নাই। হীনমন্যতায় ভোগা আসলে অন্যায় বা ভুলও না। কারণ আমাদের এখানে যে অবস্থা, মানে আপনারে বিয়ে দিতে গেলেও জিজ্ঞেস করবো পোলায় কি করে? মানে এটা ছাড়া আসলে উপায়ও নাই। ছেলে কি করে এটা জিজ্ঞেস করা লাগবেই। বোঝেন না কেন?
আল্টিমেটলি ছেলেদের দায়িত্ব বেশি। আমি নারীদের কিছু বলতেছি না, নারীদেরও দায়িত্ব আছে। আমি ছেলেদের কথা বলতেছি এখন, কারণ তার প্রতি এক্সপেকটেশন সবার বেশি। তো ওই ব্যাটারে ওইভাবে খাটতে হয়। বুঝতে পারছেন? আর নারীর হিসাবটা আলাদা। নারীকে আমি যদি ওইভাবে চিন্তা করেন যে একটা স্কেলে সে মনে করেন যে একটা ফ্যাক্টরি খুললো, সে একটা বুটিক ফ্যাক্টরি খুললো। তার আন্ডারে যতগুলো নারী ওয়ার্কার কাজ করবে, তো ওই নারী ওয়ার্কাররাও তো স্বাবলম্বী হইতেছে। ঠিক আছে? কিন্তু সংখ্যাটা আসলে কম কিন্তু। মানে মেল টু ফিমেল রেশিওতে ফিমেলের সংখ্যা আসলেই কম। কিন্তু নারীরাও তো সেভাবে আগে আসতেছে। কিন্তু ওইটার ম্যাচ করতে পারবে না কখনোই। এটা সম্ভব না। কিন্তু তারপরও যখন ওই যে ছেলেটা হিসাবে আসবেন, মেয়ে তো বেকারই, তাই না? মেয়ে তো আর বাবার ঘরেই থাকে। যদি আমি ওরকম বলতেছি আরকি। তো ছেলেকে যখন বিয়ে দিতে যাবেন তখন ছেলের ক্রাইটেরিয়া হচ্ছে ছেলে ইনকাম করে কি? এখন ৳২০,০০০ চাকরি করুক বা ৳১৮,০০০ চাকরি করুক বা সরকারি করুক বা পুলিশ হোক বা যেটিই হোক, মানুষের একেকজনের একেক রকম প্রেফারেন্স থাকে। আপনি বিয়ে করতে গেলেও আপনাকে দেখাইতে হবে যে আপনার ইনকাম কি। অবশ্যই যদি কারো মাইয়া ভাগায় নিয়ে বিয়ে করেন তাহলে তো ওটা আলাদা হিসাব। কিন্তু একটা জিনিস মাথায় রাখেন, কারোর মাইয়া ভাগায় নিয়ে বিয়ে করলে বিয়ে হবে না। বিয়েকে আল্লাহ সহজ করছেন কিন্তু এইভাবে সহজ হয় না জিনিসগুলা। অভিভাবকের একটা স্পেস আছে। আপনি ওই ২ জন মানুষকে সাক্ষী রেখে বিয়ে করবেন, বিয়ে হয়ে যাবে। কিন্তু বিয়ে কি সুন্দরভাবে হইল? মনে হয় আপনার? অভিশাপগুলা কামাই করে নিবেন না? তাইলে? তো ওইভাবে পালায় বিয়ে করারও কিন্তু আপনার স্কোপ নাই। ওই ছেলে যে পালায় বিয়া করবে, ওরে ও পালায় বিয়া করলেও ওরে ওর বউরে খাওয়াইতে হইব। তখন ওরে চাকরি করতে হইব অথবা ব্যবসা করতে হইব অথবা বাদাম বেচতে হইব। কিছু না কিছু করতে হইব। তো এটাই আরকি আমি বললাম যে মনে করেন যে যদি এখন একটা জায়গায় চাকরি করে যদি মনে করেন যে কিছু টাকা জমায় যদি নিজের মতো একটা ব্যবসা করতে পারেন, আল্লাহ আপনার দ্বারা অনেক মানুষের রিজিকের ফয়সালা করায় দিবে। উছিলা শুরু। মানে আল্লাহ আমাদের প্রত্যেকের লাইফের একটা গোল তো সেট করে রাখছে। আমাদের তো তাগদা আছেই। তো ওই হিসেবে মনে করেন যে কাজ করলেন একটু। ওই হিসেবে মনে করেন যে ব্যবসা-বাণিজ্য করলেন। মানুষের উপকার হোক। কিন্তু পয়সা থেকে টাকা লাগাবেন না কোথাও। পয়সা থেকে আপনি ২ জায়গায় টাকা লাগাইতে পারেন। হয় স্বর্ণের উপায়ে অথবা আপনি জমি কিনা। আজকে জমি যদি কিনেন ৫০, এখনো তো অনেক জায়গা আছে বাংলাদেশে গ্রামে-গঞ্জে যে ৳৫০,০০০ আপনি ১% ২% জায়গা পাইতেছেন। তা আপনি ওইটা করেন, ওইটা করেন। তারপরে ওই টাকা আপনি বর্গা চাষ দেন। ধান হোক, যেটাই করেন, করেন আপনি। মানে এগুলো ঠিক আছে কিন্তু ব্যক্তিকে টাকা দিয়েন না। ব্যক্তির হাতে টাকা দিয়েন না। নিজে কোনো কিছু করবেন না, ব্যক্তির হাতে টাকা দিয়েন না। ইভেন একটা গাড়ি কিনেও একটা লোকের হাতে দিয়ে দিয়েন না। যে ওই ড্রাইভারটা গাড়ি চালাক, না দিয়েন না। কেন বলতেছি? আবার আমি ওই ড্রাইভারের বিপক্ষে কথা বলতেছি তা না। আমি বরং এনকারেজ করব যে আপনি করেন। আমি আরো এনকারেজ করব। আপনি গাড়িটা ড্রাইভ করেন। আপনি সেই জিনিসটা করেন। যদি এখন ওই অপশন আপনার হাতে না থাকে তাহলে ওই বিশ্বস্ত মানুষকে দেন। সে আপনার গাড়িটাকে সেফও রাখবে, সে আপনার গাড়ি টেক কেয়ারও করবে, সে ওই তার আয় ইনকামও হবে, আপনার আয় ইনকাম ইম্পসিবল না। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হয় যে গাড়ি যেকোনো সময় দুর্ঘটনার শিকার হইতে পারে। ওই তারপরে হচ্ছে গাড়ির বিভিন্ন রকমের পার্টস, স্পেয়ার পার্টস এটা সেটা লাগতে পারে। তো ওগুলো সব ব্যবসার একটা হিসাব নিকেশের ভিতরে। মানে ব্যবসা করার আপনার মানে পুরো স্কেল আছে কিন্তু কোন পার্সনের কাছে আপনার টাকাটা রাখাটা এটা ব্যবসা না। এটা একটা স্ক্যাম। আমি যদি আপনাদের বলি যে কালকে আমি ওয়াহিদ বলতেছি আপনাদেরকে। মানে যদি এভাবে বলি যে, "সবাই আসেন, আপনারা ইনভেস্ট করেন। মানে আমার মাধ্যমে টাকা পাঠান।" তাহলে এটা মাথায় রেখেন। আমি কিন্তু স্ক্যাম করতেছি। আমি এগুলো করবো না ভাইবেন না। আমার তো এগুলা নাই। তো মনে করেন যে আমি আপনারে বলতেছি, কখনো কাউকে দিয়েন না টাকা। মানুষ বসে, বসে অনেক ফাপইরা আলাপ পারে। এগুলোর মধ্যে কখনো পইড়েন না। আমরা তো হাড্ডি সবাই দেখছেন? বিড়ালে হাড্ডি চাবায়। যাই হোক। তো কোন জায়গায় জানি ছিলাম? ওই, ওই ব্যাপারগুলাই। স্ক্যামের শিকার হইও না, আর চেষ্টা করেন। নিজের জন্য ব্যবসা করার চেষ্টা করেন। আর আমি একটা কথা তো আমি আপনাদেরকে বলছি। দেখেন, সামনের দিনগুলোতে কিন্তু ফ্ল্যাটের কোনো দাম থাকবে না।
সোনা রূপার দাম থেকে যাবে সবসময়, কিন্তু ফ্ল্যাটের কোনো দাম থাকবে না। দাম থাকবে তখন যেই জমি থেকে শস্য উৎপাদন হয় সেই জমির। বুঝতে পারছেন? তো ওইভাবেই ইনভেস্ট করতে থাকেন। জায়গা কিনেন, ফসল ফলান, অট্টালিকা না। জায়গা কিনেন, খামার করেন, অট্টালিকা না। কারণ আপনি যখন দেখবেন, ইতিহাস দেখবেন, এই যে খামার যেটা আপনার মানে মানুষজন এই যে গবাদি পশুর খামার থেকে নিজেদের সংসার চালাইছে, ফসল থেকে নিজেদের সংসার চালাইছে আজকে থেকে ৩০০ বছর আগেও, ২০০ বছর আগেও। তো ওইভাবে চলছে কিন্তু। ওইটাই হচ্ছে ন্যাচারাল ওয়ে। এখন যেটা চলতেছে এটা আনন্যাচারাল। যত সামনে আগাইতেছে তত এটা একদমই থ্রেশহোল্ড বরাবর পৌঁছায় যেতেছে। যে থ্রেশহোল্ডে পৌঁছে গেলে একটা রিসেট প্রয়োজন পড়ে। আমরা এখন ওই থ্রেশহোল্ডের একদম কাছাকাছি। কবে রিসেট হয় আল্লাহ জানে, কিন্তু হবে। এই জন্য আপনার মাটির সাথে কানেকশন থাকা জরুরি। অট্টালিকাগুলো পইড়া যাবে, জমিন কোথাও গায়েব হয়ে যাবে না। ঠিক আছে? অট্টালিকাগুলোতে শৈবাল জন্ম নিবে, জমিতে কখনো শৈবাল জন্ম নিবে না। জমি থেকে শুধুমাত্র ফসল উৎপাদন হবে। বুঝতে পারছেন? আমি বিভূতিভূষণের আরণ্যক শুনছিলাম। তো ওইখানে একটা জিনিস খেয়াল করলাম যে মানে বিভূতিভূষণ যে ঘটনাটা বলছে ওটা মিথ্যা না। যে তার বইতে যে ঘটনাগুলো উল্লেখ করেছে ওগুলো মিথ্যা না। এগুলো সত্যতা আমি জানি। তখন মনে করেন যে ভাত অনেক দামি জিনিস ছিল। এই আমাদের আমাদের যে নেচার, আমরা কিন্তু ভাত খুব বেশি পছন্দ করি। কারণ আমরা এটা খেয়ে, খেয়ে বড় হইছি। এটা আসলেই তখন অনেক বেশি দামি ছিল। মানুষ যে কোন ধরনের শস্য দিয়ে শস্য খাবার খাইছে আপনি জানেন না? আপনি ঐতিহাসিকভাবে পেছনেও যদি যান, মানে বার্লি এইটা সেটা এগুলো ছিল খাদ্য। মানুষের খাদ্যাভ্যাসের ভিতরে এগুলো ছিল। তো চীনা ঘাসের বীজ কিন্তু একটা সিস্টেমে রান্না করলে ভাই ওইটা একটু জাউ জাউ টাইপের হয়ে যায়। তো ওগুলা মানুষজন খাইছে। অভাবের সময় মানুষজন এভাবে চলছে। মনে করেন লবণ নাই, নারিকেল গাছের যেকোনো একটা অংশ কিছুটা লবণাক্ত হয়। তো ওইটা দিয়েও তো মানুষজন চলছে। দুর্ভিক্ষ যখন আসবে তখন আপনাকে কাঁচা পাতা চাবায় খাইতে হবে। কারণ পেটের ক্ষুধার হিসাব আলাদা। কিসের মোবাইল, কিসের পিসি, কিসের মাইক্রোফোন, কিসের মনিটর কিচ্ছু তখন মানে গুরুত্ব বহন করে না। বহন করে পেটের খাদ্য। আর পানির পিপাসা পেলে কি করবেন? ওইটা থামানো যায়? বলেন। এটাই আমি আপনাদেরকে বললাম যে ওইভাবে ইনভেস্ট করেন। ওইভাবে ইনভেস্ট করে সেই টাকা পয়সাগুলো ওই জায়গায় লাগান। আর যদি মনে হয় যে না ব্যবসা করবেন তাহলে একা করেন অথবা কয়েকজন মিলে করেন। কিন্তু বইসা খাওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে দেন। পসিবল না। মানে বইসা আমি এই ৳১,০০,০০০ ইনভেস্ট করলাম। ওইটা আপনি করতে পারেন স্বর্ণতে অথবা ওই যে জমিতে যেভাবে বললাম। কিন্তু আপনি আমার কাছে দিলেন, টাকা উইড়া যাবে। ক্লিয়ার কাট কথা। টাকা উইড়া যাবে। টাকা থাকবে না। কোনো মতেই না। আরেকটা জিনিস দেখেন। এই যে এবার যে বৃষ্টি হইলো, মানে হাওড় অঞ্চল পুরোপুরি ডুবে গেল। আর অনেক জায়গায় প্রচুর পানি জমছে। তো দেখবেন যে ফসলের জমিগুলা কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনি যদি মনে করেন যে কিছুটা দিন সময় যদি মানুষজন পাইতো বা পানিতে যদি তলায় না যেত, মানে ধান পানিতে তলায় গেলে সমস্যা। ধানের একটা লিমিট পর্যন্ত পানি থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু এর উপরে যখন যে জায়গায় ধানগুলা আছে ওইখানে পানি পৌঁছে গেলে আর তো কোনো উপায় নেই। ধান শেষ। তো মনে করেন যে আপনার এই যে ফসল হানিটা হবে, ধরেন যে আপনার গ্রস টার্গেট ছিল ১,০০,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হবে। কথার কথা ১,০০,০০০ মেট্রিক টন এই সিজনে। আরো জোরে কর। তো আচ্ছা এইটা মনে করেন না যে বেডা আমগরে কয় ভালো, ভালো থাকতে, বেডা আমগরে সেফটিতে থাকতে কয়। অথচ বেডারে ডিস্টার্ব করে কেন? কারণ আমি এটা চুজ করছি যে আমার ডিস্টার্ব করবে। বুঝতে পারছেন? কাদের আসলে চলে যায়, থাকে না। কিন্তু এর বাইরে ঘোরাফেরা করে আমার বাসার আশেপাশে, বা ছাদের উপরে। তো আমি চাইলে পারি কিন্তু ওই যে ওই হ্যাডমটা আমি দেখাই না, দরকার নেই। তো যেই পুরান কথায় ফেরত যাই মেট্রিক টন হিসাবে। তো ১,০০,০০০ মেট্রিক টন ধান আপনার এই সিজনে কালেক্ট করার কথা।
কিন্তু বৃষ্টিতে যদি এত ১০ মেট্রিক টন মানে ১,০০,০০০ তো মনে করেন যে ওইখান থেকে ১০০ টন অথবা ১০ টন, ১০ টন আসলে কম। ১০০ টনই ধান উৎপাদন হইল না। পানিতে ওয়েস্ট হইল। এটার লসটা কি ক্যালকুলেট করে দেখছেন কখনো? যেমন এই লসটা আপনার টোটাল গ্রস ধান উৎপাদনের উপরে পড়বে, ওই কৃষকের কি অবস্থা বলেন? আপনি হয়তো, আমি হয়তো, আমরা হয়তো এখন কাচ্চি খাইতে যেয়ে ১,৫০০ টাকা বিল করতেছি একজন আরকি। কিন্তু গ্রামে এরকমও কৃষক আছে, মানে এখনো আছে, এখনো অনেক কৃষকই আছে এরকম, যারা লাখ, লাখ টাকা মানে ধার করতেছে, ওই ধান বিক্রিও করে দিয়া ওই জমির উপরে ধান বিক্রি করে দিয়ে ওই টাকা শোধ করতেছে, কিন্তু তার আহামরি কোনো কিছু বড়সড় ইনকাম হইতেছে না। সে কিন্তু তার ওই জমিটা সেলও করতে পারতেছে না। তার ওই জমিটা ওইখানেই পইড়া থাকবে। তো ওইখানে তাকে ধানই উৎপাদন করতে হবে। ঠিক আছে? তো তার ওই লসটা কে দেখবে? ওই লসটা তো আসছে আসমানি হিসাব থেকেই। আসমানি হুকুম থেকেই। কিন্তু আমাদের আবার দায়-দায়িত্ব থাকে তখন। ওই দায়-দায়িত্ব আবার আমরা পোষাই না। মনে করেন যে আমরা যদি একে অপরের বিপদে আগায় যেতাম, একে অপরের বিপদে সাহায্য করতাম, তাহলে আমাদের আশপাশে বিপদগ্রস্ত লোকের সংখ্যা কমই থাকতো। আর আমাদের সবারই স সমাজে মানে মানে ভাব একই থাকতো। কিন্তু সমাজে এখনো মোরল ব্যাপারটা আছে। মোরল আর নিচু জাত এখনো এই ব্যাপারগুলো আছে। তো এই যে ধানগুলো নষ্ট হয়ে গেল, গ্রস ওয়েটে কিন্তু আপনার লস আসবে। তো ওই লসটা কিন্তু শুধুমাত্র আপনি বেয়ার করতেছেন না এরকম ভাইবেন না। আমরাও বেয়ার করতেছি। ওই যে এখন অলমোস্ট ৳১০০ করে হয়ে যাবে চাল, বা ১০০ পার হয়ে যাবে। তো ভালো মানের চালগুলো, যেগুলা তার আর্টিফিশিয়ালি কাইট্টা ছিটটা কি জানি করতেছে আল্লাহ জানে। অথচ আপনি যদি আসল ধান যেগুলা মানে প্রসেস হয় নাই, সেই ধান থেকে চাল তৈরি করার পরে সেই চাল দিয়ে যখন ভাত খাবেন, একে তো চালের পরিমাণ লাগবে কম। শুনেন, একে তো পরিমাণই লাগবে কম। দেখবেন যে চালে প্রচুর বরকত। কারণ ওই যে চালটাকে কাইটা ছিটা চিকন করা নাই। তো চালে প্রচুর বরকত। সেই চালটা খায়াও ভাল লাগবে। কোন রকম আর্টিফিশিয়াল টের পাবেন না। কোন রকম প্রসেসিং টের পাবেন না। খাবেন, পেটেও শান্তি লাগবে, পেটে গ্যাসও হবে না, কোনো কিছু হবে না। পরিমাণও কম লাগতেছে, বরকতও হইতেছে। আমাদের মধ্যে যারা আমরা এরকম ধান থেকে ওই যে চালটা সরাসরি আরকি নিজেরাই ধান থেকে চাল সংগ্রহ করি, তারা কিন্তু acknowledge করতে পারবেন আমি যেটা বললাম। যে এই ভাতগুলোর মধ্যে প্রচুর বরকত হয় আল্লাহর রহমতে। কারণ প্রসেস করা না তো। প্রসেস করে তো চালটাকে নষ্ট করা হইতেছে না এখানে। তো মনে করেন যে এইটাই হচ্ছে আসল ব্যাপার। আমরা প্রসেসিং খাইতে, খাইতে নিজের তো ক্ষতি করতেছি প্রচুর। তো এইভাবেই ধীরে, 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 ধীরে আপনাকে মানে ব্যবসার রাস্তা বের করতে হবে বা অন্যান্য সমস্ত রাস্তা বের করতে হবে। এ এ এ এছাড়া আপনার হাতে আর অন্য কোনো উপায় নেই। একা আপনি পারবেন না। তো যে বোরিং আলোচনা, বকবক, এটার সাবজেক্টটা হালকা একটু ঘুরায় আমি একটু মসজিদের ইমাম সাহেবদের দিকে আনি। কেন বলতেছি আমি বলি। মানে আমার চোখের সামনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছিল, যে নিয়োগ বিজ্ঞপ্তিতে মুয়াজ্জিন তারা খুঁজছে, মুয়াজ্জিন বা মুয়াজ্জিন যেটাই হোক। আচ্ছা ধরলাম মুয়াজ্জিন। তারা মুয়াজ্জিন খুঁজছেন মসজিদের জন্য। আর মুয়াজ্জিন সাহেবকে কি, কি কাজ করতে হবে সেটা আরকি সেখানে উল্লেখ করা। তো আমার হিসেবে একজন ক্লিনারকেই তাদের দরকার ছিল, মুয়াজ্জিন না। মানে ক্লিনারের জব করবেন এরকম একজন ব্যক্তি তাদের দরকার ছিল, যিনি মুয়াজ্জিন বাই চান্স আরকি। এ হইতেছে আমাদের দেশের মসজিদগুলোর অবস্থা, জানেন? তো একে তো মসজিদ অতিরিক্ত, সেটা সমস্যা নাই। মুসল্লি থাকলে সমস্যা নেই। কিন্তু আপনি ইমাম আর মুয়াজ্জিনদেরকে সম্মান দিচ্ছেন না। ইমাম আর মুয়াজ্জিনদেরকে আপনারা সম্মান দিচ্ছেন না। আপনারা মসজিদ তৈরি করতেছেন, আপনারা মসজিদ তৈরি করে গুটি কয়েক লোক মসজিদ কমিটির সদস্য হয়ে আপনারা বকলম, জানেন না কোরআনের কোনো কিচ্ছু, বুঝেন না ২ একটা শব্দ। আপনারা জাজ করতে বইসা যান ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের।
যারা পড়ালেখা করে তারা আলেম হইছে। পড়ালেখা করে তারা আলেম হইছে। আপনার আমার মতো বকলম না। এই লোকগুলোকে জাজ করতে বসেন। আর আপনারা এইরকম লোকদেরকে, যাদের হওয়ার কথা ছিল মহল্লার নেতা, তাদেরকে বানায় রাখছেন ক্লিনার। মাইন্ড করেন না কেউ। আমার কথা মাইন্ড করেন না। এই সো কল্ড মসজিদ কমিটির এই শয়তানেরা ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, যাদের যোগ্যতা হওয়া হচ্ছে এরকম যে তারা হবে মহল্লার লিডার, তারা হবে ওই মসজিদটা যতটুকু এরিয়া কভার করতেছে সেই এরিয়ার লিডার, নেতা হবে, সেইখানে তাদেরকে সাপ্রেস করে রাখতেছে। সাপ্রেস করে রেখে তাদেরকে জব হোল্ডার বা এরকম একটা পজিশনে নিয়ে যেতেছে। আবার জব হোল্ডার বানাইলেও তাদের বেতনটা দিতেছে একেবারে নগণ্য। ওই যে বললাম, একজন মুয়াজ্জিন তারা নিয়োগ দিবে, কিন্তু আমার কাছে মনে হলো তাদের একজন ক্লিনার দরকার, যে বাই চান্স আর কি মুয়াজ্জিন হবে। ওই লোকটা করে না হাফেজ, ওই লোকগুলা করে না হাফেজ। তারা ইলম শিখছে, সেই কবে থেকে ইলম শিখতে শিখতে ইলমের সেই ব্যাপারগুলো শিখছে, কোরআনের সেই ব্যাপারগুলো শিখছে, শরীয়তের সেই ব্যাপারগুলো তারা জানে। তারা পড়ালেখা করে ইভেন তারা নিজেরাও আরেকজনকে শিক্ষিত করতেছে। তাদেরকে আমরা আমাদের মতো বকলম, মূর্খ, গান্ডু টাইপের লোকেরা যারা মসজিদ কমিটির মেম্বার হয়ে যায়, লোকজন হয়ে যায়, তারা যেমন জাজ করি, মানে বিচার করি তাদের, ঠিক তেমনি আমরা তাদেরকে এরকম মানে এত ঠুনকো সম্মান দিই। মানে ইমাম সাহেবের জন্য থাকার একটা কোয়ার্টার দিতে পারবে না তারা, দিলেও কোনো রকম দিবে। মুয়াজ্জিনের জন্য কোনো রকম একটা কোয়ার্টার দিলে দিবে, না দিলে নাই। মানে আপনি যখন চাচ্ছেন যে আপনার মসজিদের এই সৌন্দর্যটা রাখবেন, মসজিদের চাকচিক্য দিয়ে কি করবেন আপনি? কি করবেন আপনি মসজিদে চাকচিক্য দিয়া? যখন আপনার ওই ইয়াটাই হচ্ছে এরকম যে আপনি মসজিদের পরিবেশটাই সুন্দর রাখতে পারবেন না। আপনি মসজিদে চাকচিক্য দিয়ে কি করবেন? যদি আপনি মসজিদের মধ্যে বইসা ইমাম সাহেবের গীবত করেন, মুয়াজ্জিন সাহেবের গীবত করেন, বা পাশের আরেক লোকের গীবত করেন। কেন? মানে কি এই চাকচিক্য দিয়ে আপনি কি করবেন? যখন আপনি নামাজ পড়বেন, আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছেন না? তো সেই ইমাম সাহেবের সম্মানটা আপনারা কেন দেন না? কেন তাদেরকে মানে একদম যোগ্য বেতনটা দেন না? কেন মুয়াজ্জিনদেরকে আপনারা যোগ্য বেতনটা দেন না? কেন তাদেরকে এইরকম মানে হিউমিলেট করে রাখেন? কেন? আমি তো দেখি যে কোনো মসজিদে খাদেম যদি থাকে, তাকে তো আবার ক্লিনারের মতো ভূমিকায় রাখা হয়। তো তারা হোটেলে খাবার খায়। সম্ভবত তাদের মিলের চুক্তি থাকে, মানে পার ডে এত টাকার মিল তাদের। সেটা আমি দোষ দিতেছি না। কিন্তু আমার কথা হইতেছে যে মসজিদের সৌন্দর্যর সাথে মানে উনারা যুক্ত না। উনারা ইবাদতের সাথে যুক্ত। ইমাম সাহেবের পিছনে আপনি নামাজ পড়বেন। মুয়াজ্জিন সাহেব দিবে আযান। ইনাদেরকে কি কর্মচারীর মতো ট্রিট করা উচিত? মানে ২-১ জায়গায় দেখি যে মানে ইমাম সাহেবদের প্রতিও মানুষের বিষেধাঘাত থাকে। ইমাম সাহেবেরা কেন একটু নরম গলায় কথা বলে, কমিটির সাইড নিয়ে কথা বলে। তো কমিটির সাইড নিয়ে কথা না কইলে ওরে তো পরের দিনই লাথি মেরে বের করে দিব। মুসল্লিরা তো এমনিই সো কল্ড মুসল্লি। ঠিক আছে না? তো এই যে ইমাম সাহেবদের সাথে বা এই যে মুয়াজ্জিনদের সাথে যে এই ধরনের আচার-আচরণগুলো করা হয় সো কল্ড কিছু মসজিদে, যেই সমস্ত সো কল্ড মসজিদে মানে কমিটিতে আইসা বসছে সারা জীবন ২ নাম্বারি করা ব্যক্তি, মানে মার্ডার করা ব্যক্তি বা রেপিস্ট, অথবা মানুষের জমি দখল করে খাইতেছে বা সুদখোর কমিটিতে আইসা বইসা ইমাম সাহেবদের মানে ইয়া করে, ইমাম মুয়াজ্জিনদেরকে এরকমভাবে ট্রিট করে। এগুলো বন্ধ হওয়া দরকার। আমাদের সমাজে ইমাম সাহেবদেরকে না একটা নিচু লেভেলে নিয়ে যাওয়া হইছে, জানেন এখন? এটা কেন করছে মানুষজন? বলেন তো? আপনি খেয়াল করে দেখবেন যে ইমাম সাহেবদের কোনো দামই দেয় না কেউ। মানে আপনারাও যদি চিন্তা করেন যে উনি হইতেছে মসজিদের ইমাম, আপনি ইমাম এভাবেই কইবেন। পিছনে আরকি, সামনে না। কারণ আপনার কাছে মনে হয় যে মসজিদের ইমাম যে সে হইতেছে লো লেভেলের কেউ। না, তিনি মিম্বরে উইঠা খুতবা দেন। যে খুতবাটা আমাদের রাসূল দিতেন। তারা হইতেছেন আমাদের রাসূলদের
মানে আমাদের রাসূলদের যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের সামনে রিপিট করেন, দেখান। আমরা উনাদের মধ্যে ছায়া খুঁজি ইসলামের, আমলের, আলেমের, ইলমের ছায়া খুঁজি। তারাই ফার্স্ট হ্যান্ড আমাদের সামনে যে আমাদের কোনো মাসলা জানার দরকার, দৌড়াই ইমাম সাহেবের কাছে। আমাদের কোনো বিষয়ে ভুল-টুল হইতেছে, ঠিক করা দরকার, দৌড়াই ইমাম সাহেবের কাছে। সেই লোকগুলোকে কেন সম্মান দিই না আমরা? কেন? বখাটে একটা ছেলে যে কমিটির সদস্য, মেম্বারের পোলা বা ছ্যাঁচড়া কেউ, তারা একটা পার্ট নিয়ে চলে, দেখবেন ইমাম সাহেবদেরকে বাইর করে দিব, মুয়াজ্জিনদেরকে বাইর করে দিব, এরকম আচরণ করে। আমি এরকম ২ টা মসজিদ দেখছি অবশ্য। একজনকে তো আমার চোখের সামনেই তার নামাজের পরে তার পাশে বসে বলছিল যে, "দেখেন, আপনি স্বইচ্ছায় যদি জায়গাটা ছেড়ে দেন বেশি ভালো হয়, নাইলে পরে আপনারা সরায় দিবে।" একটা চ্যাংড়া ছেলে, চ্যাংড়া। ওরে আমি লাথি যদি মারতাম না, ও আব্বা, আব্বা কয়ে কোথায়, কোথায় ওই সময় অজ্ঞান হয়ে যেত। কিন্তু কি করবেন ভাই বলেন? তারা হইতেছে ওই এলাকার চ্যাংড়া, ওই এলাকার দাদা। অবশ্য আমি ওই এলাকার লোক না। বাট আমার সামনে ঘটনাটা ঘটছিল। তো বলেন, সমাজের কোথায় অবিচার, অনাচার হয় না? সবখানেই হয়। যদি এই আপনার এলাকার ইমাম সাহেবদের সাথে এরকম করে কেউ, বা মুয়াজ্জিনদের সাথে এরকমভাবে ট্রিট যদি করা হয় যে তাদেরকে মানে লো লেভেলে রাখার, আস্তে, আস্তে শব্দ করেন, আস্তে, আস্তে গলা ওঠান। কারণ তারা হইতেছে আপনাকে সেই জ্ঞানটা দিবে যে জ্ঞানটা আপনার আমার কাছে নাই। তারা আপনি মারা যাওয়ার পরে বা আমি মারা যাওয়ার পরে তারা এসে আমাদের জানাজার নামাজটা আদায় করবে। আমাদের জন্য দোয়া করবে। তারা ঈদের নামাজটা পড়বে আমাদের আমরা তাদের পিছনে ঈদের নামাজ পড়বো। তাদের পিছনে আমরা জুম্মা পড়বো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। তাদের সমালোচনা করার কাজ থেকে দূরে থাকা লাগবে আমাদের। আমি বাংলা ব্যাকরণ জানি না। কিন্তু আমি একজন ভাষাবিদের সাথে যা তর্ক করব, এটা কি মানায়? মানাবে? মানাবে না। তো তারা হইতেছেন আমাদের মহল্লার লিডার। তাদেরকে লিডার বানান। এই গণতন্ত্র হইতেছে একটা কুফরি জিনিস। এটা এক্সিস্ট করে না। আমি এটার বিরুদ্ধে একেবারে ডে 1 থেকে। এই যেই দলই করুক না কেন, ওই বিএনপি, জামাত, এনসিপি, আওয়ামী লীগ, আমি সোজা হিসাব, আমি এই গণতন্ত্র নামক জিনিসটার বিরুদ্ধে। গণতন্ত্র কখনো তোর জন্য সুফল বয়ে আনবে না। আবার পরিবারতন্ত্রও না। আমি বিশ্বাস করি যে আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমি বলতেছি না এখনই ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হয়ে যাক, কিন্তু না, অন্তত গণতন্ত্র তো না। গণতন্ত্র তো না। ওই ইমাম সাহেবদের একটু টেক কেয়ার করেন, মুয়াজ্জিন সাহেবদের একটু টেক কেয়ার করেন, নিজের ব্যবসায়িক দিকগুলো একটু টেক কেয়ার করেন। নিজের সন্তানদেরকে একটু দেখেন। সন্তানদেরকে একটু মানুষ করার চেষ্টা করেন। মানে আপনার পক্ষ থেকে আপনি চেষ্টা করবেন ব্যাস এটুকুই। কারণ মানে সন্তান ভালো হবে না, মানে বখাটে হয়ে যাবে, বা তারপরে আবার ভালো হবে কি না হবে, না হবে ওইটা আল্লাহর হাতে। ওটা তাকদীরের হাতে ছেড়ে দেন। কারণ তাকদীর যেদিকে যেভাবে নেওয়ার কথা আমাদেরকে সেইভাবে নিবে। আজকে তো শুধুমাত্র বকবক। তো এখন হচ্ছে রাতের ১টা ৪১। এটা হচ্ছে রোববার দিন রাত। মানে ইউজুয়ালি আমি আপনাদের সাথে এই রাত্রেই কথা বলি। আর আ এডিট করে এটা আপলোড করে দেই সন্ধ্যার মধ্যে। তো মনে করেন যে আপনি ১১টা বাজে শুনতে পারেন। তো মানে একটা কথা আমি বলি। মানে এই কথাটা আমি আসলে মানে যদি মুখে বলি তাহলে মানে বেশি সহজ হবে বোঝার জন্য। যদি লিখে বলি তাহলে সহজ হবে না। মুখে এখন বলে দিই, তারপরও আবার লিখে আমি বলে দিব। আমি ইতিমধ্যেই Facebook এ বেশ ২ বার বলছিলাম যে আমি এই জিনিসটা করব। সেটা হচ্ছে মানে পুরো ব্যাপার যদি না বলি তাহলে বুঝতে পারবেন না। হয়তো মনে হবে যে ব্যাপারটা এখন এইভাবে ঘটতেছে দেখে ওয়াহিদ হয়তো এই ডিসিশনটা এখন নিছে। যে না, এরকম না। আমি আরো ১ মাস আগে থেকে চিন্তা করতেছিলাম।
১-১.৫ মাস আগে থেকে, বিশেষ করে মানে রোজার ঈদ আসবে এরকম একটা টাইম। ১ দিন ২ দিন আগে, ওইদিন সম্ভবত বৃষ্টি হইছিল কিন্তু। মেঘলা ছিল আকাশ। ওইটা সম্ভবত মানে শেষ রোজার দিনই। মানে আমার যেটা মনে হয়। তো ঐদিনই আমি ডিসাইড করছিলাম যে মানে আমি একটা ডোর খুলবো বা দরজা খুলবো, সেটা হচ্ছে কনসালটেন্সির মতো। কারণ আমার পক্ষে ফিজিক্যালি কাউকে হেল্প করা পসিবল না। এক্কেবারে আমার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমি হিসাব থেকে শুরু করে আমার নিজের জানা থাকবে না। কারো জানা থাকবে না। তো আমি ওই সময় চিন্তা করছিলাম যে আমি একটা কনসালটেন্সি খুলি। মানে খোলার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মধ্যে তো অনেক মানুষের হেল্প প্রয়োজন পড়ে। কেউ বিভিন্ন জায়গায় ঘুরে হেল্প পায় না, বা এটা হয়, ওইটা হয়, বা হয় না, অনেক কিছুই হয় না। আল্লাহ কার মাধ্যমে কার ঠিকানা রাখছে, তার কি কোনো স্টেশন আছে? স্টেশন নাই। আমরা তো সব উছিলা। আমি উছিলা, আপনি উছিলা, অমুক উছিলা, তমুক উছিলা। তো আমার প্ল্যান ছিল এরকম যে আমি যদি কনসালটেন্সিটা খুলি, তো কনসালটেন্সিটা যদি আমি খুলি, তো এইটার সিস্টেমটা থাকবে এরকম যে আমি হয়তো একদিনে মেক্সিমাম ২ জন বা ৩ জনকে হ্যান্ডেল করব। তো কনসালটেন্সির সিস্টেমটা তখন আমি যেটা ভাবছিলাম যে আমি তাদের সাথে কথা বলবো, মানে তাদের সাথে ওইভাবে একটা পিরিয়ড অফ টাইম তাদের সাথে আমি কথা বলে তাদের সমস্যাগুলোর ব্যাপারে আমি আগে একটু খোঁজখবর নিয়ে আমার পক্ষে ফিজিক্যালি ইনভলভ না হয়ে ওই রিমোট কন্ডিশন অর্থাৎ আমি দূরে যেভাবে আছি ওই দূরে থাকা অবস্থায় আমি তার জন্য কি করতে পারি? এটা আমি তখন থেকে ভাবতেছিলাম। তো এটা আরো জোরদার হয়, মনে করেন যে যেদিন লাস্ট এপিসোডটা আমি আপলোড করি না? ওই মনিটাইজেশন ঘটার আগের এপিসোডটা। ওই দিনও আমি চাচ্ছিলাম যে এই কথাটা আমি লিখি, কিন্তু আমি লিখার সুযোগ পাইনি। তো তখন থেকে ভেতরে কথাবার্তা চলতেছে, এখনো চলতেছে। আম্মি সাহেবের সাথে কথা চলতেছে। বাকি অন্যান্য যার অবজেকশন রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা চলতেছে এখনো। তো আমার মনে হয় যে হয়তো রাস্তাটা বের হয়ে যাবে। যে আমি হয়তো রিমোটলি কনসালটেন্সি দিতে পারবো। যদি এমন হয় আমি আপনাদেরকে জানাবো যে আমার প্রসিজারটা কিরকম থাকবে। মানে এই কনসালটেন্সির সিস্টেমটা কিরকম থাকবে। কারণ আমি বিশেষ করি যে আমি যদি এখন বলি যে আমি কনসালটেন্সিটা চালু করতেছি, আপনারা এইভাবে আমার সাথে কনট্যাক্ট করেন। আমি জানি যে ইমিডিয়েটলি হয়তো ৫০ থেকে ৬০ জন কনট্যাক্ট করবে। এই নাম্বারটা অনেক বড়। এটা একসাথে হ্যান্ডেল করা যায় না। একসাথে অনেক কিছুর খোঁজখবর বের করা সম্ভব না আমার একার পক্ষে। কারণ আমি কারো হেল্প নিয়ে কিছু করতে পারব না। তো ওইটা আরকি চিন্তা ভাবনা করতেছি। হয়তো মেক্সিমাম একদিনে হয়তো ২ জন ৩ জনকে সময় দেওয়া পসিবল হইতে পারে। কারণ আমারও তো লাইফ আছে। আমি কিন্তু আমি কিন্তু অনেক আমল করি। আমার ওই আমলের জন্য স্পেসের দরকার পড়ে, টাইম দরকার পড়ে। হ্যাঁ, আমি আপনার কমেন্টের উত্তর দিতেছি। কিন্তু আমি কোথায় বসে আছি সেটা কিন্তু আপনি জানেন না। কারণ আমি আপনার সাথে মুখ দিয়ে কথা বলতেছি না তখন। আমার গ্রুপে যখন কোনো কিছু জানাচ্ছি, মানে জানার জন্য ওরা জিজ্ঞেস করে, আমি তাদেরকে উত্তর দিই, কিন্তু আমি বাসা থেকে জানার মজার উপরে। আমাকে ওই যে আমাদের সাজ্জাদ ভাই আছে, গ্রাফিক্স ডিজাইনার, যিনি ওই যে ইন্ট্রোটা ডিজাইন করছে আরকি। ইন্ট্রোটা বানাইছে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই আমারে ফোনের পর ফোন দেয়, পায় না আমারে। কেটে দিই। কথা বলতে পারি না। বলে দিচ্ছে, "ভাই আমি কিন্তু কথা বলতে পারব না। মেসেজ দেন।" কারণ আমি মুখ দিয়ে আমল করতেছি। ওইটাই আরকি। তো কনস্ট্যান্ট আমলের ভিতরে থাকতে হয়। নাইলে সবকিছু হালকা হয়ে যায়। এই আমি আপনাদেরকে আরকি জানায় রাখলাম যে আমি কনসালটেন্সিটা শুরু করব যেকোনো সময়। আমার লাস্ট একটা পারমিশন দরকার। ওই পারমিশনটা পাইলে আমি একটা WhatsApp নাম্বার দিয়া রাখবো এবং আমি আমার প্রসিজারটা জানায় রাখবো সবাইকে। যে কিভাবে আমার কাছে আসতে পারবেন আপনি বা কিভাবে করবেন। তো আরেকটা জিনিস আগেভাগে বলে রাখি। কনসালটেন্সি কিন্তু ফ্রি রাখা যাবে না। কেন জানেন? কারণ যার আসল সমস্যা সে কখনো আমাকে খুঁজে পাবে না সহজে। দেখা গেল যে আমাদের ভেতর অনেকে চায় পার্সোনালি আমার সাথে ২ টা মিনিট কথা বলার জন্য। কিন্তু আমি এটা তো শুরু থেকে কারো সাথে করি নাই। তো এটা ব্রেইন সেভ হয়ে যাবে। কনসালটেন্সিটা এরকমভাবে চালু থাকবে যে মনে করেন যে যেই, যেই ওয়েতেই হোক না কেন, মানে আপনার পক্ষে যেটা দেওয়া পসিবল আপনি ওইটাই দিবেন। ফি হিসেবে। ওটা আপনার ইচ্ছা।
সেটা ৳১ হইতে পারে, সেটা ৳১০০ হইতে পারে, ৳১,০০০ হইতে পারে। মানে এই উইন্ডোটা ওপেন থাকবে যে ওই লোক আমাকে ৳২০ দেক, ৳১০ দেক, ওতে কিচ্ছু যায় আসে না। কিন্তু সে ওইটা দেওয়ার পরে কিন্তু সে ওই লাইনটার ভিতরে চলে আসবে। যেই লাইনটাতে থাকলে আমি তার সাথে কথা বলতে পারবো আরকি। নইলে দেখা যাবে কি যে শুধু প্রশ্ন করার জন্য মানুষ চলে আসবে। কারণ কনসালটেন্সিটাই এরকম যে এখানে মানুষের আসলে বিপদে হেল্পের দরকার। কেউ গল্প করার জন্য তো আমার সাথে কথা বলবে না তখন। দূরে একটা ভাই বসে আছে, তার মাথায় প্রচন্ড ব্যথা। সে চেক করছে সারাদিন। সে ডাক্তার এভাবে চেক করছে। ব্রেনে টিউমারও নাই, কোনো কিচ্ছু নেই। নির্দিষ্ট সময়ে মাথা ব্যথা করে। তো যদি সে জানতে পারে যে তার ওই মাথা ব্যথার আসল কারণ কি? আর ওইটা ঠিক করার পসিবিলিটি কিভাবে, মানে কিভাবে সে ঠিক করতে পারবে? সেটা তার জন্য ভালো না? এই কনসালটেন্সিটাই আমি দিব। এইটাই দিব আমি। আমি তার সমস্যা জানার চেষ্টা করব। আর যদি সমস্যা জানতে পারি তাকে কি করতে হবে আমি ওইটাই বলে দেব তাকে। আমার পক্ষে এটুকুই পসিবল। ওই যে ফিজিক্যালি ওই জায়গায় না থেকে আরকি। যেমন ধরেন যদি আমি জানতে পারি, সাপোজ আপনার মাথা ব্যথা করতেছে এবং আমি জানতে পারলাম যে একটা পেরেক ঠোকা আছে আপনার নামে। একটা গাছে একটা পেরেক ঠোকা আছে অথবা ২ টা পাথরের মাঝখানে একটা পেরেক ঠোকা আছে। আমি তো তোকে ওই জায়গায় যাইতে পাঠাইতে পারব না। কিন্তু ওই জায়গা থেকে ওইটা নষ্ট করার কি ওয়ে থাকতে পারে? ওইটা তো আর আমি আপনাকে বলে দিব না। বরং আমি আপনাকে একটা টাস্ক দিতে পারি বা আমি আপনাকে বলতে পারি যে, "ভাই এই জিনিসগুলো একটু ফলো করতে শুরু করেন। সমস্যার সমাধান হয়ে যাবে।" এটা হইতেছে কনসালটেন্সি। আমি যাইয়া ওই পেরেক সরাইতে পারব না। পেরেকটা আমি সরাইতে পারব না। এইটাই আমার ডিল। যে আমি কোনো উপকার করতে পারব না কারো। তো আমি যদি আপনাকে ওই রাস্তাটা দেখায় দিতে পারি যে আপনার মাথা ব্যথা করতেছে, আপনি এই ওষুধটা খান, ঠিক হয়ে যাবে। তো ওইটাই করেন। দুনিয়াতে কখনো, কখনো দেখবেন যে ফোড়া অপারেশন করে কাইটা ফেলাও দিতে হয়। আবার কখনো, কখনো ফোড়া অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে বডিতে মিশা যায়। কিন্তু তারপরও পুজ গলে। পুজ কিন্তু গলেই ফোড়া থেকে। তো ওই পেরাকের কিছু না কিছু তো করা যাবেই। সেটা যেইভাবে হোক না কেন, সেটা জানা দরকার নেই আমাদের কারো। আপনার কাজে আসলে আসলো, না আসলে নাই। ব্যাস এইটুকুই। তো ওই কনসালটেন্সির হিসাবটা হচ্ছে যে এরকম। এখনো ঠিক করি নাই কখন কি করব না করব। ওই যে বললাম না যে ফাইনাল একটা কনফার্মেশন এর ওয়েট করতেছি। আর এটা রেগুলার করাও যাবে না। কারণ আমার রেগুলার শো এর পিছনে ৫ দিন সময় দিতে হয়। ৫ দিন। ৫ দিন শো এর পিছনে শো দিতে হয়। আমরা স্বাধীন মিউজিকে শো করি। মিডনাইট আছে, মায়া আছে। মায়া যেটা এখন বৌদ্ধিকতায় প্রচার হবে। তো এর বাইরে থাকে ২ দিন। হয়তো আমি ওই ২ দিনে ৩, ৬ জন লোক বা বড়জোর ৮ জন লোক বা ৪ জন করে হয়তো তাদেরকে সময় দিতে পারব। তো ফরম্যাটটা কি ওটা ওই সময় হয়তো জানায় দিব আমি আপনাদেরকে। ফরম্যাটটা কি। কিন্তু ওই রুল থাকবে, রেগুলেশন থাকবে। ওই রুল আর রেগুলেশন ফলো করা লাগবে সবাইকেই। ওই রুলটা নেসেসারি, ওই রেগুলেশনটা নেসেসারি আমাদের সবার জন্য। কারণ মানে আপনাকে একটা নিয়ম সবসময় ফলো করতেই হবে। আপনি যেখানে যান না কেন আপনাকে একটা নিয়ম ফলো করতে হয়, তাই না? আপনি যদি বিদেশে যান, বিদেশের নিয়মে চলতে হবে। বাংলাদেশে আসলে বাংলাদেশের নিয়মে। তো এইখানে যখন আমরা এই ধরনের কনসালটেন্সির ভিতরে কাউকে নিয়ে আসবো, তাকে কিছু নিয়ম তো ফলো করা লাগবেই। তার নিজের জন্য। অর্থাৎ আমরা যে কনসালটেন্সিটা করবো, তার সাথে আমার যে কানেকশনটা তৈরি হবে, এটা হয়তো ফিজিক্যালি ওইখানে যেয়ে তার জন্য আমি কিছু করতে পারতেছি না। কিন্তু আমি ওইখানে আছি, যেটা রুহানি স্টেজ। আর ওগুলা নিয়ে কথা বলতে নাই। ওগুলা ব্যাখ্যা দিয়েও বোঝানো সম্ভব না। কারণ অনেক মানুষ ব্যাবুজ। ওইটার হিসাব বাদ। তো আরকি ওইভাবে আমরা কনসালটেন্সিটা চালু করব। তো যখন যোগাযোগের ব্যবস্থাটা করে দেওয়া হবে, তখন ওই নিয়ম ফলো করে একটা ফি আপনারা দিয়ে তারপরে ওই জায়গায় আসতে পারবেন। তো ফিটা কিরকম আমি আবারও বললাম, ফিটা আমি ফিক্স করব না কখনোই। কারণ ওই যে বললাম না যে আমার টাকা-পয়সার মধ্যে কোনো ইয়ে নাই। আমি চাইলে বলতে পারি যে ৪ জন আমাকে, সাপোজ আমি বলতে পারি যে
প্রত্যেকটা কনসালটেশন ফি আমি ১,০০০ করতে পারি। তো ১০ জন মানুষ ১০,০০০। আমার তো টাকা প্রতি এই নেই। এইজন্যই এটা সবার জন্য একই নিয়ম থাকবে, সেটা হইতেছে ওই ফিটা সে যেই অ্যামাউন্ট পৌঁছে সে সেই অ্যামাউন্ট দেয়। ৳১০ হোক, ৳২০ হোক, এটা তার ইচ্ছা। তার সাথে আমি কনসাল্ট করব, কথা বলব, কথা বলে তার ইস্যুটা বুঝবো। বুঝার পরে আমার সিস্টেমে আমি আগাবো। আমি তাকে রাস্তা দেখায় দেব। ব্যাস এইটুকুই। এবং সেই রাস্তাটা সে ফলো করে কিনা এটা তার হাতে। তো এইভাবে আরকি সামনের দিকে আস্তে, আস্তে আগাবো। আর বাকিরা আল্লাহ যেভাবে রাখে কপালে। আমাদের তো অনেক রকমের কাজ বাকি আমাদের জীবনে। ওইভাবেই আমরা আগাই। আর আপনারা যারা বিদেশে আছেন, নিজেদের টেক কেয়ার করিয়েন। দেশে যারা আছেন তারাও নিজেদের টেক কেয়ার করিয়েন। আল্লাহ আমাদেরকে সত্য কথা বলতে বলছেন। আমরা সত্য বলবো, মিথ্যা বলব না। কিন্তু আমরা মিথ্যা বেশি বলি, সত্য কম বলি। আল্লাহ আমাদেরকে জেনা থেকে দূরে থাকতে বলছেন, কিন্তু আমরা কন্টিনিউ জেনার ভেতরে আছি। আল্লাহ আমাদেরকে ব্যভিচার থেকে দূরে থাকতে বলছেন, তারপর আমরা কোনো না কোনোভাবে ব্যভিচারের সাথে লিপ্ত। আমরা সুদের সাথে লিপ্ত, জড়াই গেছি, বেরোতে পারতেছি না কেউ। আল্লাহ আমাদেরকে নিষেধ করছেন যে বাবা-মার সাথে দুর্ব্যবহার না করতে। কিন্তু বাবা-মারা আমাদের সাথে কুত্তার চেয়ে ভয়ঙ্কর আচরণ করে। তো প্রত্যেকটা মানুষেরই কর্মফল আসবে। প্রত্যেকটা মানুষকে সেই কর্মফল বহন করতে হবে, কিন্তু সবর করে রাখাটা অনেক কঠিন। যেমন ভাই, আপনি এই মুহূর্তে একটা বড় বিপদে আছেন। চিৎকার করে কান্না করতে মনে চায়। কিন্তু চিৎকার করে কান্না করতে পারতেছেন না। কেন পারতেছেন না বলেন তো? সবর ধরে রাখছেন দেখে। ওই যেটা ফাইটা চিল্লায়া কান্না করতে মনে চায় না মাঝে, মাঝে। কিন্তু সবর ধরেন, সবর রাখেন। আল্লাহ সব ঠিক করে দিবে। আল্লাহ সব ঠিক করে দিবে, আর সব ঠিক হয়ে যাবে। ব্যাস এইটুকুই। আমরা যদি সবর ধরে রাখতে পারি, সময়টা তো কেটে যাবে, গাটাও শুকায় যাবে। বরকতও দিবে আল্লাহ। আল্লাহ জানেন কার কিভাবে কোন দিক দিয়ে কি হবে না হবে। অনেক মানুষ আছে যে সারা জীবন জনম দুঃখী ছিল, মরার সময় জনম দুঃখী মরছে। কিন্তু আল্লাহই জানে তার তাকদীরে কি আছে। বুঝতে পারছেন? আল্লাহই জানে তার তাকদীরে কি আছে। তো নিজেদের খেয়াল রাখেন। আর একটা কথা বলি, আমি তো অফলাইনেও তো অনেক মানুষের হেল্প করি। মানে এই যে ঠিক এইভাবেই, কি জানি বলে, কনসালটেন্সির মতোই। অফলাইনে আরকি। অফলাইন বলতে যেটা আমার নিজস্ব আরকি ক্রাইটেরিয়া, বা এটা আমার যে নিজস্ব যে সার্কেল। এই সার্কেলের ভেতরে আমি যখন এই যে ইদানিং কিছু জায়গায় ক্ষতির যে ধরনগুলো দেখতেছি না, এই ক্ষতির ধরনগুলো না এক ধরনের ভয় জাগাইতেছে আমার ভেতরে। কেন বলতেছি? তারা এখন যেই ওয়েতে আর যেই ধরনের এন্টিটির হেল্প নেওয়া শুরু করছে, এটা হচ্ছে পিওর তন্ত্র। পিওর তন্ত্র মানে পুরোপুরি তন্ত্র। মানে এতদিন পর্যন্ত যত ধরনের জিনিসপত্র দেখছি না, হ্যাঁ, মানে কুফরের কথাই তো বলতেছি, শিরকে কুফরের কথাই তো বলতেছি। কিন্তু ওগুলো যেই ধাঁচের জিনিস, ওগুলো হইতেছে কিছুটা, মনে করেন যে ভারত মারতের যে লাইন থেকে যেই ম্যাজিকটা আসছে না, ওই ম্যাজিকের ধাঁচ। বুঝাতে পারলাম? কিন্তু এখন আমি যেটা ফেস করতেছি, যেটা আমি দেখতেছি বেশি, সেটা হচ্ছে তন্ত্র রিলেটেড। তন্ত্র। এবং মানে এই ক্ষতিগুলো এত ডেডলি হয়ে উঠতেছে, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তাকায়, তাকায় দেখতেছি, মানে আমি আপনাদেরকে বলছি না, ওরা ক্ষতিগুলোর সাথে, সাথে সময়ে, সময়ে আপডেটেড হয়। তো ক্ষতির ধরনও বদলায়। এখন আমি রিসেন্ট কয়েকটা লোককে দেখলাম, তারা তন্ত্র দ্বারা আক্রান্ত।
ওই তন্ত্র রিলেটেড এন্টিটিদের দ্বারা আক্রান্ত। যে এন্টিটিরা থাকে তো ওই পারেই। আমি নিজে অবাক হয়ে গেছি এই কারণে, এরা হইতেছে সেই মাইন্ডলেস যাদেরকে সামহাউ ওই তন্ত্রের মাধ্যমে, মানে এই যে দেখেন আমি কিন্তু জানি না দেখে বলতেছি, কিন্তু ওই তন্ত্রের মাধ্যমে ওই পার থেকে এই পারে না কাজ করায় আবার তাদেরকে বিদায় করতে পারতেছে। এটা কিন্তু প্রথমবার দেখতেছি আমি, এই জন্য আমার কাছে এই ব্যাপারে ইনফরমেশনই নাই। আমি এটা দেখতেছি, আমি এখন পর্যন্ত তারার সাথে কথা বলতে পারিনি, মানে আপনাদের দিগন্তের তারা। আমি ওর সাথে কথা বলা মাত্র আমি ওরা বলতাম যে দেখো এই জিনিস আমার নতুন করে সার্ফেস হওয়া শুরু হয়েছে, পুরাই তান্ত্রিক। মানে আমরা তো ঘটনা শুনি না তান্ত্রিকের, মানে তান্ত্রিকও যেই তন্ত্র করে না সেই তন্ত্র না, এটা কোন লেভেলের তন্ত্র সেটাও আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর যেই ধরনের এন্টিটি ব্যবহার করে, ওই যে ব্রেনলেস তো, আইলাম কামড় দিলাম গেলাম গা, মানে এইরকম বিহেভিয়ার, এইরকম ভাবে সবকিছু চলাফেরা করে, মানে অবাক হয়ে যাওয়ার মতো আসলে। এই জন্যই আমার কাছে ইনফরমেশন নাই, আমি কিছু বলতেও পারতেছি না আপনাদেরকে। এই জন্যই বলতেছি যে ক্ষতির ধরনটা চেঞ্জ হইতেছে, ক্ষতির ধরন চেঞ্জ হবেও, কারণ নিয়ম হইতেছে কি, দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে ধীরে 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 আগাবে, তখন সব ধরনের পর্দাও খুলে যাবে, মানে এটা হচ্ছে নিয়ম। তো আস্তে আস্তে পর্দাও কমে আসবে, জ্ঞানও লোপ পাবে, শয়তানি কুবুদ্ধি ধীরে ধীরে বাড়বে। এটা আসলে পার্ট অফ, এটা হচ্ছে প্রফেসির পার্ট। আর এখন তো চলতেছে কি জানি বলা, ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলতেছে আমার জানা মতে। খবর নেই আমার কাছে কোথাও, গত 2-3 দিনের কোনো খবর আমার কাছে নেই। লাস্ট খবর আছে যেটা, সেটা হইতেছে আমেরিকা রেডি হইতেছে বড় ধরনের আক্রমণ করার জন্য। যুদ্ধবিরতি এই জন্যই খোঁজে আর কি, যাতে আবারও মাস লেভেলে অ্যাটাক করতে পারে। পুরো খবর নাই আমার কাছে, বললাম না যে একটু ডিটাচ হয়ে আছি সব কিছু থেকে। তো টেক কেয়ার করেন। আর আগামী সপ্তাহ থেকে একেবারে আগের মতো করে শো চলবে। আগামী সপ্তাহে কি চুম্বনের ঘটনা বলবো না রাস্তার অল্ডার রিবেটের শেষের দিন পর্ব কোনটা আসবে, এটা আমি আপনাদেরকে জানাই দিব। আর আমি আপনাদেরকে বলি, স্বাধীন মিউজিক অ্যাপ কিন্তু প্রত্যেক শনিবার রাত 11টায় আমাদের কিন্তু স্বাধীন মিউজিক অ্যাপে একটা শো পরিচালনা হয়, এবং ওইখানে কিন্তু এখন এই যে আজকে রোববার শুনতেছেন না, গতকালকে কিন্তু কালচক্র 3 পর্বটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এর আগে কিন্তু আরো 2 পর্ব আছে, কালচক্র 1, কালচক্র 2। তো গতকালকে কিন্তু কালচক্র 3 প্রচার হয়ে গেছে, শুনে নিন। আবার সামনে আসবে কালচক্র 4, মানে শেষ পর্বটা কালচক্রের। তো আমরা স্বাধীন মিউজিক অ্যাপেও কিন্তু ওইভাবেই ঘটনা দিই, যেভাবে আমি আপনাদেরকে বললাম আর কি শুরুর দিকে, মনে আছে কিনা জানি না। আর মায়া আপাতত ভৌতিকতায় প্রচার হবে, ব্যাস এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর আমি আবারও বলি, আজকের বকবক পুরাই সেই লেভেলের বকবক, কোনো আগা নাই মাথা নেই, কোনো কিচ্ছু নাই। তো ওগুলো ধরারই দরকার নেই, স্রেফ উন্মাদের কথা হিসেবে মনে করিয়ে নিন। সামনের সপ্তাহ থেকে একেবারে সিরিয়াস মোডে কথাবার্তা বলবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ ভাই শুনেন, এরা চ্যানেলটা ডিমনিটাইজ করছেন আপনাদের চ্যানেলটাকে বড় করে দেখায় দিন যে তোরা যে চ্যানেলটাকে ডিমনিটাইজ করছিস না, এই চ্যানেলের লেভেলটা দেখ। এটারে 1 লাখে পৌঁছায় দিন আগামী 1 বছরে। কখনো তো চিন্তা করি না বা কখনো বলিও নাই। এবার বলতেছি আগামী 1 বছরে এইটা সাবস্ক্রাইবারটা 1 লাখে করে নিয়েন। সেদিন আমি একটা যদি বাইচে থাকি একটা পোস্ট দিব, 1 লাখের চ্যানেল, তাও ডিমনিটাইজ। 1 লাখ শ্রোতা শুনে তাও ডিমনিটাইজ চ্যানেল। ওই জায়গায় পৌঁছায় দিন যদি আমার হায়াত থাকে, ব্যাস বাকিটা আলাদা জায়গা। আল্লাহ হাফেজ।